আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা আজকের ক্লাসে। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু টিচার ইনবক্সে জানাও। আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 4। চ্যাপ্টার 4 আমরা কন্টিনিউ করছিলাম, সেটার কন্টিনিউশনের যে ক্লাসটা সেটা আজকে হচ্ছে গিয়ে লেকচার নাম্বার 28। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে, সবাই বলেছো শুনতে পারছো, ওকে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম আবার ওই হোমওয়ার্ক থেকে নিয়ে আজকে হচ্ছে গিয়ে আমরা আবার একটু কন্টিনিউ করব, ঠান্ডা মাথায় একটু দেখব। আমাদের কোশ্চেনে কি বলা ছিল, শুরুতে বলেছিল যে একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 40 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে রেডিয়াসের মান জানি। সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে 10⁻⁻2 মিটার আনতে হয়। এর মধ্য দিয়ে 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে। তাহলে আমি এখান থেকে আই এর ভ্যালুটা জানি। কুণ্ডলীর কেন্দ্রে কত টেসলা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, বি এর ভ্যালু দেওয়া আছে। আমাকে বলেছে কুণ্ডলীর পাক সংখ্যা কত। তাহলে প্রথম কথা, কিসের কেস? কুণ্ডলীর কেস। এবং কুণ্ডলীর কেস যদি বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি ক্যাপিটাল বি বের করতে হয় একটা ফর্মুলা দিয়ে, মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r, তাই না? মিউ নট এন আই বাই 2r। তাহলে এখান থেকে আমরা কি বের করব? ক্যাপিটাল এন এর ভ্যালুটা বের করব। সো আমরা সুন্দর মতো 2r এর সাথে বি কে ওই পাশে নিয়ে গুণ করে দিব এবং নিচে হচ্ছে আমরা মিউ নট আই দিয়ে ভাগ করব। শেষ। তাহলে ভ্যালু বলো কত আসে, আমাকে একটু ক্যালকুলেশন করে আমি হচ্ছে তোমাদেরটা দেখে দেখে সুন্দর মতো এখানে তুলি। আচ্ছা, আমিও একটু করি। 2 ইন্টু বি এর ভ্যালু হচ্ছে 3.415 10⁻³ ইন্টু স্মল আর 40 10⁻² ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 4 পাই ডিভাইডেড বাই হচ্ছে আই এর ভ্যালু 6 অ্যাম্পিয়ার 6 10⁻⁷। তাহলে 362.34 এরকম আসে না? হ্যাঁ, অশিসের 362 আসছে, 362.34 362.34। সো যেহেতু ফ্র্যাকশনে ভ্যালু আসে না, সো 362। ঠিক আছে, তাহলে আমাদের কুণ্ডলীতে পাক সংখ্যা কতগুলা? 362টি। আশা করি হোমওয়ার্কটা সবার মিলছে, তাই না? ওকে, তাহলে আশা করছি এটা ক্লিয়ার। এবার তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আমরা হচ্ছে গিয়ে আজকের যে লেকচার সেটাতে একটু ঢুকি। আজকের লেকচারের আগে গত দিনের কথা একটু মনে করাই দিই ছোট্ট করে। আমরা গতদিন হচ্ছে গিয়ে তোমাদেরকে দুইটা কেস দেখিয়েছিলাম, খেয়াল আছে কিনা জানি না, সো একটু হচ্ছে গিয়ে বলে দিই। কেস নাম্বার 1, আমরা বলেছিলাম যে যদি এমন হয় যে এক পাশে আমার নর্থ পোল আর এই পাশে হচ্ছে গিয়ে আমাদের সাউথ পোল, তাহলে নর্থ থেকে সাউথের দিকে আমার হচ্ছে গিয়ে এরকম করে লম্বা লম্বা করে কি যাবে? লম্বা লম্বা করে ম্যাগনেটিক ফিল্ড গুলা যাবে। এখন এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা একটা চার্জকে রাখি, প্লাস চার্জ, যেই চার্জটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালালি বা সমান্তরালে সামনের দিকে গতিশীল, এদিকে হতে পারে আবার উল্টা দিকেও হতে পারে, চার্জটা হচ্ছে পুরোপুরি অপোজিট ডিরেকশনে এরকম করে গতিশীল, এদিকেও হতে পারে। তাহলে এখানে আমাদের থিটার ভ্যালু কত? থিটার ভ্যালুটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, মানে এক্স্যাক্টলি চৌম্বক ক্ষেত্রের প্যারালাল, অথবা থিটার ভ্যালু হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এরকম যদি হয়, এরকম থিটার জন্য আমরা দেখেছি চৌম্বক বল কাজ করে না বা চৌম্বক বলের প্রভাব পড়ে না। আমাদের যে চার্জটা আছে এই চার্জটার উপরে ম্যাগনেটিক ফোর্স কোনো ইফেক্ট ফেলতে পারে না। চার্জটা যদি এই দিক বরাবর যায় তাহলে এদিক বরাবরই যেতে থাকে, চার্জ যদি এদিক বরাবর যায় তাহলে এদিক বরাবরই যেতে থাকে। তাহলে আমাদের এইখান থেকে F = QVB sin θ, ওই সাইন 0 ডিগ্রি হয়ে যায়, সো ফোর্সের ভ্যালু চলে আসে 0। চৌম্বক বলের প্রভাব পড়ে না। কেন পড়ে না? বিকজ F = তখন আমাদের আসে হচ্ছে QVB sin 0 ডিগ্রি, মানে হচ্ছে আমাদের রেজাল্ট আসে 0। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটা কেস দেখেছিলাম। আর এই পাশে আসি, তোমাদেরকে আমরা হচ্ছে গিয়ে আরেকটা কেস দেখিয়েছিলাম সুন্দর করে ব্যাখ্যা করে, মনে আছে? যে ঘুরে একটা সার্কুলার পথে ঘুরতে থাকে। সো আমার যদি এই পাশে একটা ম্যাগনেট থাকে, যে ম্যাগনেটের এটা হচ্ছে গিয়ে নর্থ পোল, আর যদি এখানে একটা ম্যাগনেটের সাউথ পোল থাকে, তাহলে আমরা জানি নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ডের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো স্ট্রেট লাইন এদিক বরাবর যাবে। আমরা যদি কখনো একটা প্লাস চার্জ নেই এবং প্লাস চার্জটাকে এক্স্যাক্টলি আমাদের এই ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে ফিল্ডের সাথে এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে যদি গতিশীল করার চেষ্টা করি, এই যে ভি ভেক্টরকে এমন ভাবে মারবো যেন আমাদের বেগ এবং চৌম্বক ক্ষেত্র এদিক বরাবর বি ভেক্টর, এদিক বরাবর ভি ভেক্টর, এদের মধ্যে এক্স্যাক্টলি অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে থিটার ভ্যালু আমাদের এখান থেকে যখন F = কিউ, থিটার ভ্যালু যখন আমার 90 ডিগ্রি হয়, থিটার ভ্যালু যখন আমার এক্স্যাক্টলি কত হয়? 90 ডিগ্রি হয়, তখন আমাদের F = চলে আসে হচ্ছে গিয়ে QVB sin 90 ডিগ্রি।
এবং সেই সময় হচ্ছে গিয়ে আমাদের একটা এফ চলে আসে এবং তখন আমরা একটা এফ পেয়ে যাই, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কিউ ভি পি। মনে আছে? এইটাই হচ্ছে কি আমাদের চুম্বক বলের যোগান দেয় এবং চুম্বক বলের যোগান দেওয়ার ফলে আমাদের এই চার্জটা কি করে, আমাদের এই চার্জটা হচ্ছে গিয়ে ক্ষেত্রের মধ্যে ঢুকে এরকম করে গোল রাস্তায় ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি, তাই না? তাহলে তখন হচ্ছে গিয়ে আমাদের এই চার্জটা এরকম করে হচ্ছে এক মিনিট দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, তাহলে চার্জটা কি করতে থাকবে, চার্জটা হচ্ছে গিয়ে তখন এরকম করে কন্টিনিউয়াসলি একটা সার্কুলার পাথে ঘুরতে থাকবে এবং এটা কিন্তু সামনে পিছনে আগাবে না। এক্স্যাক্টলি যদি 90 ডিগ্রিতে পাঠাই, চার্জটা হচ্ছে গিয়ে এরকম সার্কুলার পথে রোটেট করতে থাকে। আমরা লাস্ট দিন এই সার্কুলার পথের রেডিয়াসটাও বের করে দেখিয়েছি, আর সমান সমান এম ভি ডিভাইডেড বাই কিউবি, তাই না? আর সমান সমান এম ভি বাই কিউবি, এটা দিয়ে আমরা সার্কুলার পথের যে রেডিয়াসটা আছে সেই রেডিয়াসটাও বের করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম 0 আর হচ্ছে দেখলাম 90 এ পাঠালে কি হয়। 0 ডিগ্রিতে পাঠালে কোনো ফোর্স নাই, 90 এ পাঠালে হচ্ছে এটা সার্কুলার পথে এক জায়গায় ঘুরতে থাকে, চৌম্বক ক্ষেত্রের ভিতরে ঘুরতে থাকবে। আচ্ছা, যদি এমন হইতো আমরা এক্স্যাক্টলি 0তেও পাঠালাম না, আবার এক্স্যাক্টলি 90 এও পাঠালাম না, এর মাঝখানে কোনো একটা অ্যাঙ্গেল 20 30 40 50 60 70 এরকম একটা থিটাতে পাঠালাম, তখন কি হবে? তখন কিন্তু ও সামনেও যেতে চাবে, যেমন এই চার্জটা যাচ্ছিল, আবার বৃত্তাকার পথে ও কিন্তু ঘুরতেও যাবে। তাহলে এখানে বলছে যে যখন কোন একটা চার্জ কোন চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করে তখন এটা বৃত্তাকার পথে ঘুরে। তবে বেগের সাথে যদি আমাদের চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী একটা সূক্ষ্ম কোণ হয়, তাহলে সূক্ষ্ম কোণ হলে সেই গতির কয়টা উপাংশ থাকবে? 2টা। মানে সোজা কথায় আমরা যদি বেগকে এমন একটা ডিরেকশনে মারি যেটা হচ্ছে কি আমাদের ভেলোসিটি ভেক্টর, সেটা হরাইজন্টালের সাথে 0 ডিগ্রিতেও গেল না, এক্স অ্যাক্সিসেও গেল, মানে ওয়াই অ্যাক্সিসেও গেল না, 0তেও গেল না, 90এও গেল না, আমরা একটা থিটাতে মারলাম এবং সেই থিটাটার পরিচয় হচ্ছে এটা 0 চাইতে বড়, 90 এর চাইতে ছোট। এরকম মাঝখানের কোন একটা অ্যাঙ্গেলে মারলে তখন হচ্ছে ভি ভেক্টরকে আমরা কয়টা উপাংশে ভাগ করব? 2টা উপাংশে। একটা উপাংশ আসবে এই দিক বরাবর, সেটা নাম আমরা দিলাম ভিএক্স, অনুভূমিক উপাংশ। আরেকটা উপাংশ আসবে এই দিক বরাবর, এটার নাম আমরা দিলাম হচ্ছে ভিওয়াই, এটা হচ্ছে উল্লম্ব উপাংশ। বেগের এই দুই উপাংশের কাজ কি? মনে আছে নৌকা পার হওয়ার সময় আমাদের যে নৌকার বেগ থাকতো, সেই নৌকার বেগ যে অ্যাঙ্গেল আমরা রওনা দিতাম, সেই অ্যাঙ্গেলে গেলে তার 2টা উপাংশ আসতো। একটা হচ্ছে কি আমাদেরকে সামনে ঠেলতো, আর নৌকার আরেকটা উপাংশ আমাদেরকে নদী পার করতো। মনে আছে না, স্কেলারে নদী নৌকার অঙ্ক করেছিলাম। তাহলে এই যে ভি কে তখন আমরা কয়টা উপাংশে ভাগ করতে পারবো? 2টা। একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল দিকে, একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব দিকে। তাহলে চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল দিকে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের কোন উপাংশ? ভি এক্স। এবং যেহেতু আমরা এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা হরাইজন্টালের সাথে নিলাম, তাহলে ভিএক্সটা কি হবে? ভিএক্সটা হবে হচ্ছে গিয়ে ভি কস থিটা। তাহলে এখান থেকে আমরা এটা নিতে পারি হচ্ছে গিয়ে ভিএক্স বা ভি কস থিটা। এটাই হচ্ছে গিয়ে আমাদের সমান্তরাল, মানে হচ্ছে গিয়ে এটা কোন উপাংশটা? এটা হচ্ছে গিয়ে আমাদের অনুভূমিক উপাংশটা, বা বাংলায় যেটাকে বলছি হরাইজন্টাল কম্পোনেন্ট। এই অনুভূমিক উপাংশের কাজ কি? অনুভূমিক উপাংশ হচ্ছে অপরিবর্তিত থাকে, এটার কোনো কি থাকে না, চেঞ্জ আসে না। অনুভূমিক উপাংশটা হচ্ছে অপরিবর্তিত থাকবে। যেহেতু উপাংশ অপরিবর্তিত, তার মানে বেগের কোনো চেঞ্জ নাই, বেগ কনস্ট্যান্ট। যেহেতু বেগ কনস্ট্যান্ট, তাই এই দিকে কোনো বল কাজ করে না, কারণ এই বেগটা কেমন হয়ে যায়? সমবেগ। মানে উপাংশের মানটা সমবেগে হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা চার্জকে সামনের দিকে চলতে সাহায্য করে। তো এইদিকে কোনো বল কাজ করে না, অবভিয়াসলি বল কাজ করবে না, কারণ হচ্ছে গিয়ে ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট। ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমাদের অ্যাক্সেলারেশন 0, অ্যাক্সেলারেশন যদি 0 হয়ে যায় অবভিয়াসলি বলের মান 0। সমবেগে কোনো বস্তু গতিশীল থাকলে তার উপর কোনো ত্বরণ থাকে না। তাহলে চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল দিকে মানে হচ্ছে আমাদের অনুভূমিক যে উপাংশটা, সে ইভেনচুয়ালি কনস্ট্যান্ট থাকবে, সমবেগ হবে। সমবেগ থাকার জন্য ওর কাজ হবে শুধুমাত্র চার্জটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, শুধুমাত্র চার্জটাকে হরাইজন্টাল বা অনুভূমিক দিকে সামনে ঠেলা। ওর কাজ শুধুমাত্র সামনে ঠেলা, ও কোনো রকমের বলের কাজ করবে না, তাই এই দিক বরাবর কোনো ত্বরণ থাকবে না, তাই এই দিক বরাবর বলটা বা বেগের মানটা থাকবে ধ্রুব। তাহলে ওকে উপরে নিচে ঘুরায় কে? ওকে উপরে নিচে ঘুরায় হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের লম্ব দিকে যে গতিটা থাকে, মানে আরেকটা যে উপাংশ থাকে যেটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে উল্লম্ব উপাংশ বা ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই উল্লম্ব উপাংশ কোনটা? উল্লম্ব উপাংশ হচ্ছে যেটা ভি ওয়াই ইজ ইকুয়ালস টু ভি সাইন থিটা। এই ভি সাইন থিটাটাই আমাদের হচ্ছে গিয়ে যে এফ ইকুয়ালস টু কিউভিবি, মানে যে পরিমাণ চৌম্বক বল বস্তুটাকে ঘোরানোর জন্য দরকার সেই চৌম্বক বলটা সাপ্লাই দেয়। আর চৌম্বক বলটা পরবর্তীতে আবার কিসের সাপ্লাই দেয়? কেন্দ্রমুখী বলের যোগান দেয়।
এই চৌম্বক বলটাই আবার পরবর্তীতে কিসের সাপ্লাই দেয়, কেন্দ্রমুখী বলের যোগান দেয়। বস্তুর মধ্যে কেন্দ্রমুখী বল আসলেই বস্তু কি করে, বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তাহলে আমাদের বেগটা যেহেতু এখন এরকম বাঁকা, ওর দুইটা উপাংশ হয়ে যাবে, একটা উপাংশ আমরা নিব ভিএক্স আর একটা উপাংশ আমরা নিব ভিওয়াই। ভিওয়াইটা ওকে কেন্দ্রমুখী বল দিয়ে বৃত্তাকার পথে ঘোরাবে, আর ভিএক্সটা হচ্ছে ওকে সামনে ঠেলবে। তাহলে চিন্তা করো, একটা চার্জটা বৃত্তাকার পথে ঘুরে এবং একটু একটু করে সামনে আগায়, বৃত্তাকার পথে ঘুরে আর সামনে আগায়, বৃত্তাকার পথে ঘুরে আর সামনে আগায়। ছবিটা দেখতে কেমন হবে, ছবিটা দেখতে এরকম একটা হেলিক্যাল রাস্তার মতো হবে, বা এরকম একটা সর্পিলাকার রাস্তার মতো হবে। এই গতির নাম হচ্ছে গিয়ে হেলিক্যাল মোশন বা সর্পিলাকার গতি। বাংলায় অনেক সময় হেলিক্যাল গতিও বলে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, ব্যাপারটা হচ্ছে যদি আমরা কোন একটা চার্জকে 0 আর 90 এর মাঝামাঝি কোন একটা কোণে ছুরি, তাহলে সেই বেগকে দুইটা উপাংশে ভাগ করতে পারবো। এই ভিএক্স যেটা, সেটা হচ্ছে ওকে কন্টিনিউয়াস সামনের দিকে নিয়ে যাবে, ভিওয়াই যেটা, ও হচ্ছে চৌম্বক বল এর যোগান দিবে, চৌম্বক বল আবার কেন্দ্রমুখী বলের যোগান দিবে, কেন্দ্রমুখী বল বস্তুটাকে হচ্ছে গিয়ে রোটেট করাবে। তার মানে বস্তুটা রোটেট করতে করতে সামনে যাবে। ঠিক আছে, যে বস্তুটা আছে বস্তুটা রোটেট করবে এবং সামনে আগাবে, রোটেট করবে সামনে আগাবে, রোটেট করবে সামনে আগাবে। সো রোটেট করতে করতে স্প্রিং এর মতো দেখতে হবে ওর গতিপথটা, এবং গতিপথটা এরকম হেলিক্যাল বা স্প্রিং এর মতো হইতে হইতে ও কি করতে থাকবে, সামনে আগাতে থাকবে। এভাবে আগাতে থাকলে আমরা একটা এই পিচ নির্ণয় করতে পারবো। খেয়াল করো, ওর হচ্ছে এই পজিশন আর হচ্ছে এই পজিশন, মানে হচ্ছে গিয়ে আমরা এটাকে বলি বাংলায় পিচ। পিচ বলতে হচ্ছে গিয়ে এক পর্যায়কালে চার্জ যতটুকু অনুভূমিক দূরত্ব অতিক্রম করে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে পিচ। এক পর্যায়কালে চার্জ যতটুকু অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। একটা কমপ্লিট পর্যায়কাল নিব, একটা কমপ্লিট টাইম পিরিয়ড। সো একটা কমপ্লিট পর্যায়কাল সময়ে ও হচ্ছে অনুভূমিক বরাবর যতখানি সামনে আগায় আসবে এটাকে পিচ বলবো। একটা কমপ্লিট পর্যায়কাল সময়ে চার্জটা ঘুরে, ও তো ঘুরতেছে আবার সামনে আগাচ্ছে, সো চার্জটা ঘুরে যতটুকু সামনে আগায় আসলো শুধু একটা পর্যায়কালে, সেই সময়ের মধ্যে যতটুকু সামনে আগে আসলো ওই হরাইজন্টাল উপাংশ বা সামনে আগানোর অংশটুকু বা অনুভূমিক দূরত্বটুকু, সেটুকুকে আমরা বলবো হচ্ছে গিয়ে পিচ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পিচটা বের করতে পারবো। এখান থেকে তাহলে হেলিক্যাল গতি সম্বন্ধে জানতে পারলাম। ফাহাদ বলেছো কেন্দ্রমুখী বল কিভাবে লাভ করে। ফাহাদ কালকের ক্লাসটা তাহলে দেখো নাই, কালকের ক্লাস বলতে আর কি এর আগের ক্লাসটা, এর আগের ক্লাসে সুন্দর করে বুঝাইছিলাম যে আমাদের ডান হাতি রুল দিয়ে ভি ক্রস বি করলে কিভাবে আমাদের একটা কেন্দ্রমুখী বল প্রতিনিয়ত কাজ করে বস্তুকে বৃত্তাকার পথে ঘুরায়। সো যখন বস্তু 90 ডিগ্রিতে কাজ করে, ওই যে কালকের এখানে একটু রিক্যাপও করছি যে যদি আমাদের অ্যাঙ্গেলটা 90 হইতো তাহলে হচ্ছে ও শুধুমাত্র ঘুরতেই থাকতো কেন্দ্রমুখী বলের জন্য, আর যদি আমাদের 0 ডিগ্রি হতো তাহলে ওর উপর কোনো বল থাকতো না। কিন্তু যদি মাঝামাঝি কিছু হয় তাহলে ও সামনেও যেতে চাবে, ঘুরতেও চাবে। সো ঘুরতে ঘুরতে সামনে যাবে। ঘুরতে হলে, কোনো বস্তুকে ঘুরাইতে হলে বৃত্তাকার পথে কেন্দ্রমুখী বলের অবশ্যই যোগান দিতে হবে কাউকে না কাউকে, না হলে বস্তুর পক্ষে বৃত্তাকার পথে ঘোরা সম্ভব হবে না। তাহলে আমাদের এই ভিওয়াইটা হচ্ছে ওকে কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিবে। সীমান্ত বলেছো ভাইয়া এখানে বি কি, ক্যাপিটাল বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ক্যাপিটাল বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এই যে শুরুতেই যেটা বলছি, আমাদের নর্থ থেকে সাউথের দিকে যে লম্বা লম্বা লাইনগুলো যায় এদিকে আমরা বি ভেক্টর বা চৌম্বক ক্ষেত্র বলি। তাহলে এখান থেকে আমরা ভিএক্স ভিওয়াই এটা জেনে গেলাম। এটা দিয়ে আমাদের হচ্ছে গিয়ে ম্যাথ আসতে পারে, আইডিয়াটা একটু জানায় রাখলাম। যেমন বলছে একটা প্রোটন রশ্মি 3.6 10⁵ মিটার পার সেকেন্ড বেগে 0.45 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। প্রোটনের বেগ চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমার চৌম্বক ক্ষেত্র কোন দিক বরাবর, আমরা ধরলাম চৌম্বক ক্ষেত্রগুলো হচ্ছে এই যে নর্থ থেকে সাউথের দিকে এই ডিরেকশনে। আর আমাদের যে চার্জ মনে করলাম প্লাস, এই চার্জটার গতি হচ্ছে এই ডিরেকশন, এইটা ভেলোসিটি হচ্ছে এইদিকে। এইখানে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে থেটা, থেটার মান কত, থেটার মান হচ্ছে 60। তাহলে চৌম্বক ক্ষেত্রে থাকাকালীন প্রোটন রশ্মিটি যে স্ক্রুর ন্যায় পেঁচানো পথে গতিশীল হয়, মানে যে হেলিক্যাল পথ বা সর্পিলাকার পথ, ওই পথের ব্যাসার্ধ কত জানতে চাইছে, আর হেলিক্সের পিচ কত এটা নির্ণয় করতে বলছে। সো আমার বেসিক্যালি এখান থেকে পিচ কত এটা বের করতে হবে। তাহলে এদিক বরাবর যদি ভি ভেক্টর কাজ করে, ভি ভেক্টরের আমরা কয়টা উপাংশ নিতে পারি, দুইটা। এদিকে একটা পাবো, এটা হচ্ছে ভিএক্স, এইদিকে একটা পাবো, এটা হচ্ছে গিয়ে ভিওয়াই।
তাই না? তাহলে ভেক্টর চ্যাপ্টার মনে আছে আশা করি। Vx ইজ ইকুয়ালস টু ভি কস থেটা, আর Vy ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি সাইন থেটা, তাই না? তাহলে আমাদের এখান থেকে দুইটা বেগ বের করে নেওয়া যাবে। তাহলে ভি এর মান দিয়ে দুইটা মান একটু বের করি। থিটার মান তো আমি এখান থেকে জানি। তাহলে ভি এর মান হচ্ছে 3.6 10 টু দি পাওয়ার 5। এর সাথে যদি আমরা সাইন 60 ডিগ্রি দেই তাহলে রেজাল্ট আসে হচ্ছে 3.12 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 3.12 10 টু দি পাওয়ার 5। তাহলে এইখান থেকে আমার আসে হচ্ছে 3.12 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। আর যদি 3.6 10 টু দি পাওয়ার 5 এর সাথে আমরা cos 60 দেই তাহলে আসে হচ্ছে 1.80000 1.8 10 টু দি পাওয়ার 5 1.8 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। 1 2 3 4 5, ঠিক আছে, 1.8 10 টু দি পাওয়ার 5। তো দুইটাই বের করে রাখলাম। দুইটাই আমার কাজ লাগবে, কারণ পিচ বের করব তখন একটা Vx লাগবে আর বৃত্তাকার পথে ঘোরার জন্য Vy লাগবে। তাহলে এই দুইজনের কাজ কি বলতো? Vx এর কাজ কি? এই যে Vx এর কাজ হচ্ছে সামনে আগাবে। ও কিন্তু আমাকে কোনো রকমের বল সাপ্লাই দিবে না। তাহলে Vx এর কাজ হচ্ছে সামনে আগাবে। Vy এর কাজ কি? Vy এর কাজ হচ্ছে চৌম্বক বল দিবে। Vy এর কাজ হচ্ছে চৌম্বক বল দিবে। আর যদিও চৌম্বক বল সাপ্লাই দিতে পারে, চৌম্বক বল আবার কিসে রূপান্তরিত হবে? চৌম্বক বল আবার কেন্দ্রমুখী বল দিবে। চন্দ্রমুখী বল আবার কেন্দ্রমুখী বল যোগান দিবে। কেন্দ্রমুখী বল যোগান দিলে কি হবে? বস্তু বৃত্তাকার পথে ঘুরবে। বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে কেন্দ্রমুখী বল যদি ও যোগান দিতে পারে তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ম্যাগনেটিক ফোর্স Fm ইজ ইকুয়ালস টু কেন্দ্রমুখী বল Fc, তাই না? চৌম্বক বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে এখান থেকে লিখতে পারি চৌম্বক বল, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে QVB, আর এই পাশ থেকে Fc যেটা, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে mv²/r। এইখানে VV ক্যালকুলেশনে কাটাকাটি করে আমরা R বের করার একটা ইকুয়েশন পেয়েছি, mv/qb, যেটা আজকেও হচ্ছে গিয়ে স্লাইডের একদম শুরুতে mv/qb বলে রাখছিলাম, যে বৃত্তাকার পথে রেডিয়াস বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করি। সবাই এখন আমাকে বলো এইখানে ভেলোসিটি v, এই v কোনটা বসাবো, কোন উপাংশটা, Vy না Vx? বলো, টিচার ইনবক্সে আমাকে জানাও। বৃত্তাকার পথে বস্তুটাকে ঘোরাচ্ছি, কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছি, চৌম্বক বল আছে। তাহলে এইখানে যে ভিটা আমরা বসাবো, এই ভিটা কি Vy কে বসাবো না Vx কে বসাবো? আমাকে একটু টিচার ইনবক্সে জানাও তো। বলো অ্যান্সার কোনটা আসবে? ভেরি গুড, ভেরি গুড, নাইস। তাহলে এখান থেকে আমাদের যে ভি আছে, এই ভিটা হচ্ছে গিয়ে বেসিকলি আমার এই Vy। কেন Vy উপাংশ? কারণ এই Vyটাই আমার চৌম্বক বলে সাপ্লাই দিচ্ছে, চৌম্বক বল থেকে কেন্দ্রমুখী বল আসতেছে। সো ক্যালকুলেশনে যে ভি বসাইতে হবে সেই ভিটা হচ্ছে Vy এর ভ্যালু। Vy এর ভ্যালু সুন্দর মতো বের করা আছে। ম্যাস লাগবে প্রোটন। প্রোটনের জন্য ম্যাস কত? ম্যাস অফ প্রোটন হচ্ছে 1.675 বা 1.67 পর্যন্ত রাখা যায়, 10 টু দি পাওয়ার -27 কেজি। প্রোটনের চার্জ মনে আছে নিশ্চয়ই, ইলেকট্রনের চার্জের এক্স্যাক্টলি উল্টা, 1.6 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। তাহলে প্রোটনের ভর জানি, Vy এর মান ওখানে বের করা আছে, কিউ জানি, প্রোটনের চার্জ, ক্যাপিটাল বি এর ভ্যালু, চৌম্বক ক্ষেত্র 0.45 টেসলা বলে দেওয়া আছে। সুন্দর মতো বসাবো, এখান থেকে রেডিয়াসের যে মানটা সেটা চলে আসবে। ইতি অশিস সবার আসছে হচ্ছে 7.19 10 টু দি পাওয়ার -3 মিটার। 7.19 মানে 7.2 ধরা যায়, ঠিক আছে। 7.19 যেহেতু বলছো, 7.19 10 টু দি পাওয়ার -3 মিটারই রেখে দিলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা সুন্দর মতো একটা পার্ট শেষ। পথের ব্যাসার্ধ কত হলো? এখন লাগবে আমার হেলিক্সের পিচ। পিচ কি? পিচ হচ্ছে আমার এক পর্যায়কালে চার্জ যতটুকু অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। তো পর্যায়কালটা তো আগে জানা লাগবে, না তো দূরত্ব বের করা যাবে না। তাহলে শুরুতে আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে পর্যায়কাল টি। তো পর্যায়কাল টি কি? টি কে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে পরিধি ডিভাইডেড বাই ভেলোসিটি, বেগ, এবং অবশ্যই বেগটা হচ্ছে গিয়ে ওয়াই নিব, কারণ যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে, বৃত্তাকার পথে ঘোরার জন্য যে বেগটা কাজ করে সেটা হচ্ছে Vy। তাহলে আমাদের পরিধি কত? আমাদের বৃত্তের পরিধি হচ্ছে 2πr। বৃত্তাকার পথে ঘোরাচ্ছে কোন বেগ? ঘোরাচ্ছে হচ্ছে Vy। আমি কি রেডিয়াস জানি?
রেডিয়াসের মান জানা আছে, 2 পাই ক্যালকুলেটরে আছে, ভিওয়াই ওখানে বের করা আছে। সুন্দর মতো বসায় আমাকে বলো ক্যাপিটাল টি এর ভ্যালুটা কত আসে। ক্যাপিটাল টি এর ভ্যালু আসে হচ্ছে 2 পাই, তার সাথে আর এর ভ্যালু হচ্ছে 7.19 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের ভিওয়াই 3.12 10 টু দি পাওয়ার 5, তাহলে 1.447 মানে 1.45 10 টু দি পাওয়ার -7, 1.45 10 টু দি পাওয়ার -7 সেকেন্ড। দেখো তো এরকম আসে কিনা সবার। আব্দুল্লাহ বলছো টি এর ফর্মুলাটা কেমনে লিখছেন ভাইয়া? হায় রে, টি এর ফর্মুলাটা এই যে এস ইকুয়ালস টু ভিটি থেকে লিখছি। দেখো আব্দুল্লাহ মনে পড়েছে কিনা ক্লাস 9-10 এর ফর্মুলা। এস ইকুয়ালস টু ভিটি হলে টি কি হবে? টি হচ্ছে এস মানে যে বৃত্তচাপটা থাকে ডিভাইডেড বাই বেগ। এখানে আমাদের এস দিয়ে আমরা সরণ বা পরিধি বুঝাচ্ছি, সো এস এর জায়গায় বসাইছি 2 পাই আর, নিচে হচ্ছে ভেলোসিটি, আর এখানে টি এর জায়গায় আমরা বসাই দিছি হচ্ছে ক্যাপিটাল টি। ঠিক আছে, একটা কমপ্লিট ক্যাপিটাল টি যখন একটা কণা রোটেট করে শেষ করে ক্যাপিটাল টি তে, সে হচ্ছে টোটাল যে দূরত্বটুকু অতিক্রম করে দূরত্বর মান হচ্ছে গিয়ে 2 পাই আর, যদি আমাদের বৃত্তাকার পথের রেডিয়াসটা আর হয়। তাহলে আমরা এখান থেকে ক্যাপিটাল টি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন তাহলে আমাকে কি বের করতে হবে? এখন তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে পিচ। পিচ মানে দূরত্ব, দূরত্ব বের করতে হয় বেগ ইন্টু সময় দিয়ে। তাহলে পিচ বের করতে হবে হচ্ছে গিয়ে বেগ ইন্টু সময় দিয়ে। পিচ বের করতে হলে কতটুকু সময় নিতে হয়? পর্যায়কাল, তাহলে টি লিখবো। আর বেগ, পিচ জানি কোনটা? অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। অনুভূমিক দূরত্ব অতিক্রম করে সামনে আগায় কে? ভিএক্স। তাহলে এটা হচ্ছে গিয়ে পিচ বের করতে হেল্প করে। ঠিক আছে, ভিএক্সটা হচ্ছে আমাদের কি করে? পিচ বের করতে হেল্প করে, কারণ ও হচ্ছে কি আমাদের সামনে আগায় অনুভূমিক বরাবর। তার মানে আমাদের বেগটা এখানে বসাইতে হবে হচ্ছে ভিএক্স। আমরা ভিএক্স এর সাথে কাকে গুণ দিব? আমরা ভিএক্স এর সাথে গুণ দিব হচ্ছে গিয়ে স্মল এই ক্যাপিটাল টি কে। ভিএক্স এটার সাথে গুণ দিব হচ্ছে গিয়ে পর্যায়কাল ক্যাপিটাল টি কে। বাস, ভিএক্স এর মান আমি অনেক আগে বের করে রাখছি 1.8। এই যে ঐশী, জুই, মাহা, সবার হচ্ছে তানভীর 0.0262 না, 0.0262 মিটার। বাস, এটা তাহলে আমাদের জন্য চলে আসলো হচ্ছে গিয়ে পিচ। তাহলে পিচ সমান সমান বেগ ইন্টু সময়। পিচ যেহেতু দূরত্ব সমান বেগ ইন্টু সময়, আমরা এক ইকুয়েশন দিয়ে এটাও লিখতে পারি, এক ইকুয়েশন দিয়ে এখানেও আসতে পারি। দুই জায়গাতেই আমার এই ইকুয়েশনটা কাজে লাগে। ঠিক আছে, একটা অঙ্কে পুরো জিনিসটা ক্লিয়ার করা গেল আর কি। 0.0262, ভেরি গুড। ঠিক আছে, তাহলে সবারই মোটামুটি অ্যান্সার আমার সাথে মিলছে। এবার তাহলে চলো আমরা একটা নতুন জায়গায় যাই, এটা হচ্ছে হল প্রভাব বা হল ইফেক্ট। খুবই ঠান্ডা মাথায় বুঝবা, আমি একটু ঠান্ডা মাথায় জিনিসটা ব্যাখ্যা করি। প্রথম কথা, আমরা একটা কন্ডাক্টর বা পরিবাহক নিছি। পরিবাহকটা এমন যে পরিবাহকের ঠিক মাঝখান দিয়ে একটা তার বের হয়ে আসছে। আমরা একটা কন্ডাক্টর বা পরিবাহক নিয়েছি। এই পরিবাহকটা এমন মানে এই পদার্থটাই পুরাটাই হচ্ছে একটা পরিবাহক বক্স। ঠিক আছে, এই বক্সের ভিতর দিয়ে একটা তার সোজা বের হয়ে আসছে। কোন অ্যাক্সিস থেকে কোন অ্যাক্সিসে? পরিবাহক বক্স থেকে নেগেটিভ এক্স অ্যাক্সিস থেকে পজিটিভ এক্স অ্যাক্সিসে একটা তার বের হয়ে আসছে, এবং পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর কি প্রবাহ হচ্ছে? আই। তাহলে এই যে আমরা যেই ছবিটা দেখতেছি, এই ছবিতে আমরা ছাদও দেখতে পাচ্ছি, সাইডও দেখতে পাচ্ছি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সাইড ভিউ বা টপ ভিউ বলে, অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার ভিউ। আমরা একটু অ্যাঙ্গেল করে বাঁকা করে দেখতেছি যেন আমরা উপরের ছাদে কি হচ্ছে দেখতে পারি, বক্সের সাইডে কি হচ্ছে এটাও যেন ভালো মতো দেখা যায়। তো এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভিউ। আমরা এখানে একটু সাইড ভিউ আঁকি। ঠিক এই বক্সটাকে আমরা সাইড থেকে দেখলে কি দেখতাম? তাহলে বক্সটা নীল কালারের, তাহলে আমরা ওইরকম সাইড দিয়ে নীল কালারের বক্সটা এঁকে ফেললাম। তুমি যদি সাইড দিয়ে দেখো, সাইড দিয়ে দেখলে কিন্তু তুমি এই ছাদ, এই মাথা, ওই মাথা কিচ্ছু দেখবা না, শুধুমাত্র এই যে আয়তক্ষেত্রাকার যে অংশটুকু আছে সাইড থেকে দেখলে এটা দেখবা। তো তুমি সাইড থেকে দেখলে শুধুমাত্র আয়তক্ষেত্রাকার অংশ দেখতেছো। আর দেখতেছো হচ্ছে হলুদ কালারের একটা তার এখান থেকে ঢুকছে এবং ওই মাথা থেকে বের হয়ে আসছে। তুমি সুন্দরভাবে দেখবা না, কারণ তুমি অ্যাঙ্গেলে দেখছো না, তুমি এখানে সাইড থেকে দেখছো, আর ওখানে অ্যাঙ্গেলে দেখানো আছে। এটা কোন অ্যাক্সিস? এটা হচ্ছে গিয়ে নেগেটিভ এক্স। এটা কোন অ্যাক্সিস? এটা হচ্ছে পজিটিভ এক্স।
কারেন্ট কোন দিকে ফ্লো করতেছে, কারেন্ট ফ্লো করতেছে হচ্ছে এই ডিরেকশনে। তাহলে আমাদের এই তারের মধ্য দিয়ে এই ডিরেকশনে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে আই বা কারেন্ট ফ্লো করছে। তাহলে আমরা একটা জিনিস জানি যে মনে করো আমার কাছে যদি এরকম একটা বক্স থাকে, বক্সের এই মাথা যদি আমরা একটা ব্যাটারির সাথে অ্যাড করি, তাহলে এই ব্যাটারির কারেন্ট কোন দিক থেকে কোন দিকে বের হয়, কারেন্ট বের হয় হচ্ছে প্লাস প্রান্ত থেকে এবং রিচ করে মাইনাস প্রান্তে। তাহলে প্লাস প্রান্ত থেকে কারেন্ট বের হওয়া মানে আমার এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ডিরেকশন এই ডান দিকে, এবং তড়িৎ যেদিক বরাবর যায় আমরা জানি প্লাস চার্জের প্রবাহ সেই দিকে ঘটে। তাহলে আমাদের সবগুলা প্লাস চার্জ সিরিয়ালি কোন ডিরেকশনে যাচ্ছে, সবগুলা প্লাস চার্জ সিরিয়ালি যাবে হচ্ছে গিয়ে এই যে কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে। আর তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে এখানে ইলেকট্রনের ফ্লো কোন দিকে হবে, তাহলে তোমরা আমাকে বলবা ভাইয়া ইলেকট্রন বের হয় তো ব্যাটারির মাইনাস থেকে, এবং মাইনাস থেকে ইলেকট্রন বের হয়ে কই যায়, প্লাসে যায়। তাহলে ইলেকট্রনের ফ্লো হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি কারেন্ট যেদিক বরাবর যায় তার বিপরীত দিকে। তার মানে এই ডিরেকশনে আমাদের কিসের ফ্লো হবে, ইলেকট্রনের ফ্লো হবে। মানে এখানে যত ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ তার দিয়ে পাস করতেছে, সব ইলেকট্রনগুলা পাস করবে কোন ডিরেকশন বরাবর, ইলেকট্রনগুলা প্লাস পাস করবে হচ্ছে প্লাস চার্জ যেই ডিরেকশনে যাচ্ছে তার অপোজিট ডিরেকশনে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, আমরা জানতে পারলাম কারেন্ট যেদিক বরাবর যায় প্লাস চার্জগুলো এক্স্যাক্টলি সেই ডিরেকশন বরাবর যায়, আর কারেন্ট যেদিক বরাবর যায় ইলেকট্রন সবসময় কি করে, তার উল্টা দিকে ফ্লো করে। দিকগুলো একটু তোমাকে জানাই রাখলাম বোঝার সুবিধার জন্য। তাহলে আমাদের কারেন্টটা ফ্লো করতেছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। এর মানে আমি বলতে পারি আমার এই কন্ডাক্টর তার দিয়ে যতগুলা পজিটিভ প্লাস চার্জ আছে সব প্লাস চার্জগুলা পাস করবে কারেন্ট যে দিক বরাবর পাস করবে সেদিকে। যেহেতু প্লাস চার্জগুলা সবাই এই ডিরেকশন বরাবর পাস করতেছে, তাই এদের ভেলোসিটি হচ্ছে ভি ভেক্টর। আমরা ধরলাম ভেলোসিটি হলো ভি ভেক্টর। ভি ভেক্টর হচ্ছে কারেন্টের ডিরেকশনে বা প্লাস চার্জ যে ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশনে। তাহলে আমাদের সুন্দর মতো চার্জগুলো যাচ্ছে, আমাদের এই ছবিতেও সুন্দর মতো চার্জগুলো আসতেছে। চার্জের কোনো সমস্যা নেই, আমাদেরও কোনো সমস্যা নেই। চার্জগুলো সুন্দর আমরা দেখতে পাচ্ছি, এই যে তার দিয়ে সুন্দর মতো প্লাস চার্জগুলো চলে আসতেছে কোন অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে। কিন্তু আমাদের মনে হলো চার্জগুলোকে খামাক্খাই ডিস্টার্ব করি। তো ওদেরকে একটু যদি ডিস্টার্ব করতে যাই কি করব, চার্জ তো আর হাত দিয়ে ডিস্টার্ব করা যায় না, ওরে সুরসুরিও দেওয়া যাবে না। তো ওরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের কন্ডাক্টর, এখানে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর তড়িৎ প্রবাহিত করাই, আমাদের যে তড়িৎ প্রবাহিত তারটা আছে সেই তারের মধ্য দিয়ে যদি আমরা এক্স অ্যাক্সিসের ডিরেকশনে কারেন্টটাকে ফ্লো করাই, আমরা এবার চার্জগুলোকে ডিস্টার্ব করতে গিয়ে এই তারের মানে এই বক্সের সাথে লম্ব বরাবর এই ডিরেকশন, কোন ডিরেকশন, ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন, ওয়াই অ্যাক্সিসের ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিব। মানে আমরা এইখানে বড় একটা ম্যাগনেট নিয়ে আসবো, এই ম্যাগনেটের নর্থ পোল এখানে থাকবে, আর এইখানে বড় একটা ম্যাগনেটের সাউথ পোল নিয়ে আসবো। ঠিক আছে, বড় একটা ম্যাগনেটের এইখানে নিয়ে আসবো হচ্ছে গিয়ে সাউথ পোল। তাহলে নর্থ থেকে সাউথের দিকে, নর্থ থেকে সাউথের দিকে আমার হচ্ছে গিয়ে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড গুলা এদিক বরাবর থাকবে। নর্থ থেকে সাউথের দিকে আমার ম্যাগনেটিক ফিল্ড গুলো এরকম করে থাকবে, এবং এটা বক্স ভেদ করে চলে যাবে। চার্জগুলোকে ডিস্টার্ব করতে গিয়ে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আসলাম। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন অ্যাক্সিসে দেওয়া, ওয়াই অ্যাক্সিসে। কোথা থেকে শুরু হচ্ছে, নেগেটিভ ওয়াই, নেগেটিভ ওয়াই থেকে পজিটিভ ওয়াই এর দিকে। তো এটা তো অ্যাঙ্গুলার ভিউ, সুন্দর তোমাকে দেখায় বোঝানো গেল। সাইড ভিউর এটাটা কেমন হবে, তাইলে তুমি যেহেতু সাইড থেকে দেখছো তাই তুমি শুধুমাত্র এক্স অ্যাক্সিস দেখতে পারবা, ওয়াই অ্যাক্সিস তো তুমি এখানে 90 ডিগ্রিতে বোর্ড ভাঙ্গে চুরে আমি ওয়াই অ্যাক্সিস ড্রয়িং করতে পারবো না। সো ওয়াই অ্যাক্সিস যেহেতু আমাদের এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রিতে ঢুকতেছে, বাইরে থেকে এসে চৌম্বক ক্ষেত্রটা বক্স ক্রস করে ওদিক দিয়ে বের হয়ে যাবে, তাই তুমি এখান থেকে ওই যে ক্রসের ডিরেকশন দিবা। চৌম্বকে পড়ছি না, যদি আমাদের এই বোর্ডের যে তল সেই তলের সাথে যদি 90 ডিগ্রিতে কেউ ভিতরে ঢুকে তাহলে ক্রস দেখা যায়, আর তল থেকে যদি কেউ বের হয়ে আসে তাহলে ডট দেখা যায়, তাই না? এটা আগেও পড়াইছি। তাহলে এদিক বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এখন চৌম্বক ক্ষেত্র ওয়াই অ্যাক্সিস, এখানে যেহেতু অ্যাঙ্গেলার ভিউ দেখতেছি সো দেখতে সুন্দর লাগতেছে, এটা এখন এখানে ড্রয়িং করা যায়। আমরা এইখানে চৌম্বক ক্ষেত্র কেমনে ড্র করব, এই যে ভিতরের দিকে। তাহলে চৌম্বক ক্ষেত্রকে ভিতরের দিকে দেখানোর বুদ্ধি হচ্ছে এই বক্সের চারপাশে আমরা যদি এরকম করে ক্রস ড্রয়িং করি, এই বক্সের চারপাশে যদি আমরা ক্রস ড্রয়িং করি তাহলে তুমি বুঝে নিবা আমার চৌম্বক ক্ষেত্রটা এই তলের, এই যে মনিটরের তলের ভিতরের দিকে ঢুকতেছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমার বেগ, ওয়াই অ্যাক্সিস বরাবর ভিতরের দিকে কে ঢুকলো, ভিতরের দিকে ঢুকলো হচ্ছে গিয়ে আমাদের চৌম্বক ক্ষেত্র। ওকে, আচ্ছা
এবার তাহলে তোমার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো, মনে করো আমরা একটা কাগজ নিলাম, ঠিক আছে, এটা একটা পেপার, পেপারের এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে। তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে এই যে আমাদের ভেলোসিটি, এই ভেলোসিটিটা যাচ্ছে কই? এই যে আমাদের যে ভেলোসিটিটা আছে, আচ্ছা এই যে আমাদের যে ভেলোসিটিটা আছে, ভেলোসিটিটা আমাদের এটা কি আসলো আবার, আচ্ছা যে ভেলোসিটিটা আছে, ভেলোসিটিটা যাচ্ছে কোন অ্যাক্সিসে? এক্স অ্যাক্সিসে। তাহলে আমরা এখান থেকে এক্স অ্যাক্সিসে এরকম একটা ড্রয়িং করলাম। এদিক বরাবর কি আছে? ভেলোসিটি। তাহলে আমরা এদিক বরাবর নিলাম ভি ভেক্টর। কোন অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। ম্যাগনেটিক ফিল্ড কোন অ্যাক্সিসে আছে? ওয়াই অ্যাক্সিসে আছে। আমাদের এখানে ম্যাগনেটিক ফিল্ড কোথায়? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে যে পেপার, পেপারের এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে কোন ডিরেকশন বরাবর? এই ডিরেকশন বরাবর। এটা কোন অ্যাক্সিস? এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে ওয়াই অ্যাক্সিসে। আর আমাদের বেগটা কোন অ্যাক্সিসে আছে? বেগটা আছে হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে আমরা জানি যে এই যে একটা চার্জ, প্লাস চার্জ, ওর ভেলোসিটি হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিসে, ম্যাগনেটিক ফিল্ড আছে ওয়াই অ্যাক্সিসে। সো এই চার্জ একটা ফোর্স ফিল করবে, এবং আমরা জানি এটা একটা প্লাস কিউ চার্জ, এবং এখানে হচ্ছে গিয়ে ভি ক্রস বি আছে। সো যদি আমি ভি ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ক্রস করি, ক্রস প্রোডাক্টের ডিরেকশন যা আসবে, এই এফ ভেক্টরের ডিরেকশনও তাই আসবে, এবং এটা হচ্ছে এফ এম মানে চৌম্বক বলের ডিরেকশনটাও তাই আসবে। তাহলে আমার ভি ভেক্টর আছে এক্স অ্যাক্সিসে, এই যে আমার কলমের ডিরেকশনে, আর ম্যাগনেটিক ফিল্ড আছে ওয়াই অ্যাক্সিসে। আমি যদি ভি ক্রস বি করি, মানে এই যে আমার ভি, এই যে আমার বি, ভি ক্রস বি করলে ডিরেকশনটা আসে পজিটিভ জেড অ্যাক্সিস। এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রিতে রাখা বি। তাহলে ভি এই দিকে, বি এই দিকে, আমি যদি ভি থেকে বি এর দিকে হাত ঘুরাই, ভি ক্রস বি রাইট হ্যান্ড স্ক্রু রুল অনুযায়ী, তাহলে আমাদের বুড়ো আঙ্গুলের ডিরেকশন আসে উপরে। এবং আমরা জানি ক্রস প্রোডাক্ট করার পরে আমার যে এফ এমটা আসবে, আমরা যদি ভি ভেক্টরকে এক্স অ্যাক্সিস বরাবর ধরি তাহলে এটা হচ্ছে আই ক্যাপ, আর বি ভেক্টরকে ওয়াই অ্যাক্সিস বরাবর ধরলে এটা হচ্ছে জে ক্যাপ। আই ক্রস জে করলে রেজাল্ট কি আসে? কে ক্যাপ। তাহলে আমাদের এফ এম ভেক্টরটা কোন দিকে কাজ করবে? এফ এম ভেক্টরটা কাজ করবে হচ্ছে এই যে আমাদের পেপারের কাগজের তলটা আছে, তল থেকে লম্ব বরাবর। তাহলে লম্ব বরাবর আমাদের আসবে হচ্ছে এফ এম ভেক্টর। এটা কোন অ্যাক্সিসে আসবে? এটা হচ্ছে জেড অ্যাক্সিসে চলে আসবে। তাহলে ভি ক্রস বি যখন করব, ভি থেকে বি এর দিকে হাত ঘোরাবো, ঘোরালে আমাদের বুড়ো আঙ্গুলের ডিরেকশন যেদিকে আসে, চৌম্বক বলটাও সেদিক বরাবর কাজ করবে। বোঝা গেল? তাহলে এখন এই যে চার্জটা আছে, ও যে লম্বাভাবে সুন্দর মতো বের হয়ে যাচ্ছিল ভি ভেলোসিটি নিয়ে, তুমি যখন এখানে একটা 90 ডিগ্রিতে ম্যাগনেটিক ফিল্ড রাখছো, ওকে ডিস্টার্বটা কিভাবে করা হলো? ও এখন যতবার এই ম্যাগনেটিক ফিল্ড ক্রস করতে যাবে, একটার পর একটা চার্জ সিরিয়ালি যখনই ঢুকবে, ঢুকলেই চার্জগুলো হচ্ছে গিয়ে এরকম লম্ব ডিরেকশনে একটা ফোর্স ফিল করবে। লম্ব দিকে উপরের দিকে চার্জগুলো কি করবে? একটা ফোর্স ফিল করবে। এবং এই ফোর্সগুলো কোন ফোর্স? সবগুলাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্স। ফোর্স ফিল করলে কি হবে? চার্জটা এদিক দিয়ে ঢুকে টুইং করে উপরের দিকে উঠে যাবে, এদিক দিয়ে ঢুকে টুইং করে উপরের দিকে উঠে যাবে, প্লাস চার্জ এদিক দিয়ে ঢুকে টুইং করে উপরের দিকে উঠে যাবে। তার মানে আমার এই যে ছাদ, মানে আমাদের এই যে কন্ডাক্টরটা আছে, এই কন্ডাক্টরের ছাদ ভরা একটার পর একটা, একটার পর একটা সিরিয়ালি এসে কি চার্জ জমা হবে? পজিটিভ চার্জগুলো এসে জমা হবে। এবং এই পজিটিভ চার্জ এসে জমা হচ্ছে যত বেশি উপরে, নিচে তত বেশি নেগেটিভ চার্জ জমা হবে। কারণ উপরে পজিটিভ চার্জ জমা হয় কিভাবে? একটা সিট ভরা, একটা সিট খালি। খালিটা হচ্ছে প্লাস চার্জ, ভরাটা হচ্ছে যে বন্ধুটা বসে আছে তোমার, ও হচ্ছে ইলেকট্রন। তুমি যদি ওই বন্ধুটাকে পিছনের সিটে নিয়ে আসো, তাহলে খালি চেয়ার কই চলে যাবে? সামনে। পিছনের সিটটা খালি, সামনের চেয়ারে এই বন্ধুটা মনে করো বসে আছে। তাহলে পিছনের সিটে কেউ নাই, সামনের সিটে একটা বন্ধু বসে আছে, বন্ধুটা হচ্ছে ইলেকট্রন। আর পিছনের সিটটা খালি, ইলেকট্রন থাকা এটা নেগেটিভ চার্জ, এই পিছনের সিটটা হচ্ছে পজিটিভ চার্জ। পিছন থেকে যদি আমাদের এই বন্ধুটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি, খালি জায়গাটা কই চলে গেল? সামনে। তাহলে ইলেকট্রন যদি নিচে আসে, প্লাস চার্জ কই যাবে? বামে। মানে ইলেকট্রন যদি ডানে আসে, প্লাস চার্জ যাবে বামে। ইলেকট্রনকে যদি আমি বামে নিই, প্লাস চার্জ চলে আসবে ডানে। ইলেকট্রন যদি ডানে আসে, প্লাস চার্জ যাবে বামে। ইলেকট্রন যদি আমার প্লাস চার্জ যদি উপরে যায়, ইলেকট্রন গুলা কই জমা হবে? সব নিচে। মানে নেগেটিভ চার্জ গুলা জমা হচ্ছে সব নিচে। তাহলে আমাদের এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের সব প্লাস চার্জ গুলো যখন উপরের দিকে ধাক্কা খাবে, ধাক্কা খেলে একটা সময় আমি দেখব এই ছাদ ভরা কি আছে? ছাদ ভরা শুধু প্লাস চার্জ। এবং প্লাস চার্জ যেখানে জমা হয়, মাইনাস চার্জ গুলো জমা হবে কই? তার উল্টা দিকে। তার মানে ফ্লোর ভরা আমরা কি দেখতে পাবো?
মাইনাস চার্জ জমা হবে। এই যে আমরা একটা সুন্দর চার্জ রাস্তা দিয়ে চলতেছিল, ওকে খামাখাই ডিস্টার্ব করতে গেলাম, ডিস্টার্ব করে প্লাস গুলাকে সব ধাক্কা দিয়ে উপরের দিকে নিয়ে গেলাম, মাইনাস গুলা সব নিচের দিকে এসে জমা হলো। এইটা প্রথম দেখেছিলেন বিজ্ঞানী হল, এবং ওনার নাম অনুসারে এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে গিয়ে হল ইফেক্ট। ঠিক আছে, এটাকে তাহলে বলা হবে হচ্ছে হল ইফেক্ট। তোমাদের সাথে এখন একটু ছোট্ট একটা ব্যাপারে আর একটু অ্যানালাইসিস করি। হল ইফেক্টটা তো আশা করি বুঝাইতে পারলাম, প্লাস সব উপরে জমা হবে, ধাক্কা খেয়ে মাইনাস নিচে। ধাক্কা খাওয়ার কারণই হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তুমি ওকে যতক্ষণ দেও নাই ও তো সুন্দর মতো চলে যাচ্ছিল, যেই তুমি চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করছো 90 ডিগ্রিতে, ও ধাক্কা খেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া এই ধাক্কার বলটা কিভাবে করে বের করবো, বা এটা বের করার অন্য কোনো ফর্মুলা আছে কিনা? উত্তর হচ্ছে আছে, আজকে আমরা ক্লাসে একটু পরে শিখবো। বা তুমি আপাতত জেনে রাখো এখানে একটা চৌম্বক বল প্রযুক্ত হয় যেখানে চার্জগুলো উপরের দিকে ধাক্কা খায়। এখন আসো আমরা এখানে আরেকটু অ্যানালাইসিস করি। এই ছবিটাই আমরা আবার আঁকবো। আমাদের এই ছবিতে এই দিক থেকে তারটা ছিল, তারের এই ডিরেকশন বরাবর এই যে কারেন্টটা ফ্লো হচ্ছিল এই ডিরেকশন বরাবর। তো আমরা চিন্তা করলাম এখন এখানে চৌম্বক ক্ষেত্র আছে, তাই না? আমাদের চারপাশে চৌম্বক ক্ষেত্র আছে। সো এই যে লাল কালার কই, এই যে লাল কালার, এইখানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এখানে 90 ডিগ্রিতে চারপাশ দিয়ে বক্সের চৌম্বক ক্ষেত্র কাজ করছে। এক্স্যাক্টলি উপরে যে ছবিটা আঁকা হয়েছে ওইটাই আমরা এখানে একটু নিয়ে আসলাম। তো আই যাচ্ছে এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র ঢুকছে হচ্ছে ভিতরের দিকে। সো ম্যাগনেটিক ফিল্ড এইখানে সুন্দর মতো দেওয়া থাকলো। প্রথম কথা হচ্ছে, প্রথম যে চার্জ, ফার্স্ট যে চার্জটা উপরের দিকে ধাক্কা ফিল করছে, সেই চার্জটা কি হবে জানো? ও এখান থেকে আস্তে 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 যেখানেই চৌম্বক ক্ষেত্র পাবে, পাওয়ার সাথে সাথে ও ধাক্কা খেয়ে কই উঠে যাবে? উপরে। প্রথম চার্জটা ধাক্কা খেয়ে কই উঠে যাবে? উপরে। উপরে উঠে ছাদে যে একটা সিট আছে সেই সিটে যেও বসে যাবে। কত নাম্বার চার্জ এটা? এটা হচ্ছে চার্জ নাম্বার 1, 1 নাম্বার চার্জটা। 2 নাম্বার চার্জের কথা চিন্তা করো। একের পরে যখন 2 নাম্বার চার্জটা এখান থেকে ঢুকবে, ঢুকে ও প্রথমেই ফোর্স ফিল করবে এখানে আসার সাথে সাথে যে কেউ ওকে উপরে ধাক্কাচ্ছে। কিন্তু উপরে ধাক্কা দিতে যে দেখবে উপরে তো একটা সিট অলরেডি বুকড, প্লাস অলরেডি বসে গেছে। প্লাস আবার প্লাসকে কি করে? বিকর্ষণ করে। সো ও এখানে যে 2 নাম্বার প্লাসটা ঢুকবে, ওরে ওর ধারে কাছে আসতে দিবে না। খুবই অবভিয়াস। তাহলে প্লাস চার্জটা কি করবে? এবার আর একটু সামনে আসবে, সামনে এসে দেখবে আরে সামনের সিট খালি। প্লাস চার্জটা এবার এসে এইখানে হচ্ছে গিয়ে ছাদের মধ্যে আরেকটা নতুন সিটে বসে যাবে। কত নাম্বার প্লাস চার্জ? 2 নাম্বার প্লাস চার্জ। তাহলে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে 3 নাম্বার প্লাস চার্জের কি হবে? 3 নাম্বার প্লাস চার্জটা যখন এখান থেকে ঢুকবে, ঢুকে এসে উপরের দিকে উঠতে যায় দেখবে আর এখানে একটা বন্ধু বসা। আরেকটু সামনে যখন আসবে দেখবে এই এখানেও একটা বন্ধু বসা, এখানেও বসা যাচ্ছে না। চার্জটা তখন আরেকটু সামনের দিকে এসে দেখবে আরে এখানে একটা সিট খালি। চার্জটা তখন কি করবে? উপরের দিকে উঠে যাবে এবং এখানে বসবে। কত নাম্বার প্লাস চার্জ? এটা 3 নাম্বার প্লাস চার্জ। প্লাস চার্জগুলোর মাঝখানে গ্যাপ কেন রাখতেছি বুঝতেই পারতেছো। প্লাস প্লাস কখনোই তুমি কাছাকাছি রাখতে পারবে না, ওরা সব সময় নিজেদের মধ্যে সর্বোচ্চ দূরত্ব মেনটেন করবে, কারণ সমধর্মী চার্জ বিকর্ষণ করে। 4 নাম্বার প্লাস চার্জের কি হবে? ঢুকে দেখবে এখানে সিট বন্ধ, তারপর ঢুকে দেখবে এখানে সিট বন্ধ, সামনে যে দেখবে এখানে সিট বন্ধ, আর একটু সামনে এসে এখানে যখন দেখবে তখন দেখবে আরে এখানে একটা সিট আছে। প্লাস চার্জটা এখানে বসে যাবে। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্লাস চার্জ। 5 নাম্বারটা বন্ধ, বন্ধ, সব রাস্তা বন্ধ। 5 নাম্বারটা আরেকটু সামনে এসে দেখবে আরে এখানে একটা সিট আছে। তাহলে এখানে 5 নাম্বার প্লাস চার্জটা সুন্দর মতো বসে যাবে। উপরে যতগুলা সিট ছিল সব ফিল আপ। 5টাই এমন না উপরে শুধুমাত্র এই 10-12টা চার্জ জমা হবে কিনা, অবভিয়াসলি এমন না। কোটি 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 চার্জ জমা হবে, এটা পরের কথা। আমরা আপাতত 5টা নিয়ে চিন্তা করি। আমার কোশ্চেন 5 জনকে নিয়ে না, আমার কোশ্চেন হচ্ছে 6 নাম্বার চার্জটার কি হবে? 6 নাম্বার চার্জটা যখন এখানে আসবে, এসে দেখবে উপরে যাওয়া যাচ্ছে না, কারণ উপরে একটা বন্ধু আছে, ও প্লাস চার্জ, ও নিচে বিকর্ষণ করে ওকে বলতেছে খবরদার আমার এদিকে আসা যাবে না। 2 নাম্বারে উপরে উঠতে চাচ্ছি, আসা যাচ্ছে না। 3-এ যাচ্ছে, আসা যাচ্ছে না। 4-এ আসা যাচ্ছে না। 5-এ আসা যাচ্ছে না। এই পাশে এসে চার্জটা দেখলো ম্যাগনেটিক ফিল্ডও শেষ। আমরা এখানে আর ম্যাগনেটিক ফিল্ড না দিই, এইখানে আমরা দেখলাম ম্যাগনেটিক ফিল্ডও শেষ। সো ম্যাগনেটিক ফিল্ড যদি শেষ হয়ে যায়, 6 নাম্বার যে চার্জটা আছে সে কিন্তু আর উপরে যাওয়ার কোনো চান্সও পেল না, কারণ সিটও খালি নেই। প্লাস এদিকে আস্তে 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 সে দেখলো আরে এবার আমার উপরে কেউ ধাক্কাও দেয় না। সো 6 নাম্বার প্লাস চার্জটা কি করবে জানো? এইখান থেকে বের হয়ে আসবে, এবং এটাই 6 নাম্বার। এটাই তার পরবর্তীতে যে 7 নাম্বার আসবে সেটা। 8 নাম্বার আসলে এটাও এখান দিয়ে বের হয়ে যাবে, 9 এখান দিয়ে বের হয়ে যাবে, 10 এখান দিয়ে বের হয়ে যাবে, এবং সো অন। মানে আমার উপরে যখন সবগুলা সিট ফিল আপ হয়ে যাবে, আর তো কাউকে এখানে বসতে দেওয়া যাবে না।
সব চার্জ উপরে আর উঠতে না পেরে সরাসরি স্ট্রেট লাইন দিয়ে বের হয়ে যাবে। তাহলে আমি যদি 6, 7, 8, 9, 10 এদের মধ্যে থেকে যে কোনো একটা চার্জকে একটু খুলে নিয়ে আসি, মানে 6 নাম্বার চার্জটাকে খুলে নিয়ে আসি, তাহলে এই চার্জকে যদি আমি জিজ্ঞেস করি কি ব্যাপার তোমার মন খারাপ কেন, তুমি উপরে কোথাও বসলা না, সোজা বের হয়ে চলে গেলা, তো আমাকে বললো যে সিট নাই। তো আমি বললাম সিট নাই, তুমি এটা ফিল করছো কিভাবে? ও তখন আমাকে বলবে যে শুনেন, ঘটনা যেটা সেটা হচ্ছে আমি যখন এখানে ঢুকলাম, ঢোকার সময় দেখলাম আমার চারপাশে চৌম্বক ক্ষেত্র আছে। সো চৌম্বক ক্ষেত্র আমাকে কন্টিনিউয়াসলি চাচ্ছিল যে উপরে একটা জায়গায় যেন আমি যে বসতে পারি। সো আমাকে কন্টিনিউয়াসলি চৌম্বক ক্ষেত্র কি করছিল, উপরের দিকে একটা চৌম্বক বল দিয়ে ধাক্কা দিচ্ছিল। আচ্ছা, এটাকে এখানে না আঁকি, একটু এইখানে আঁকি, তাহলে আমি ছবিটা একটু ভালো মতো বোঝাইতে পারবো। আমরা কার মনের দুঃখের কথা শুনতেছিলাম? 6 নাম্বার চার্জের মনের দুঃখের কথা। ওকে জিজ্ঞেস করলাম তুমি তাহলে কেন উপরে বসলা না, সোজা বের হয়ে গেলা কেন? তো বললো আমি যখন ঢুকলাম তখন দেখলাম যে আমাকে উপরের দিকে একটা চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র আমাকে কন্টিনিউয়াসলি বলতেছে যে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে ওই যে বাসের কন্ডাক্টরের মতো, বলতেছে আসেন আসেন আসেন, ভিতরে সিট আছে, ভিতরে সিট আছে, অসুবিধা নেই, মিথ্যা কথা বলে। তো আমি বুঝতেছি যে আমাকে উপরে ধাক্কা দিচ্ছে, কিন্তু যখনই আমি চৌম্বক ক্ষেত্রের ধাক্কায় উপরে যেতে চাই তখনই আমি দেখলাম যে আমার উপরে 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5 এই বন্ধুরা সবাই বসে আছে। এবং এই বন্ধুরা যখনই আমি ধাক্কা দিয়ে উপরের দিকে উঠতে চাই, বন্ধুগুলো আমাকে উপরের দিকে উঠতে দেয় না। বন্ধুগুলো বলে যে যেহেতু ওরা প্লাস প্লাস, ওরা প্লাস আমিও প্লাস, সো ওরা আমাকে একটা বিকর্ষণ বল নিচের দিকে দিয়ে রাখছে, ওরা কেউ আমাকে উপরের দিকে উঠতে দিচ্ছিল না। আমি যখন এটার মধ্যে দিয়ে পাস করতে গেছি তখন আমি দেখছি যে উপরের দিকে আমাকে একজন উঠাইতে চায়, কিন্তু আমার ওই উপরের বন্ধুটা আমাকে চায় নিচের দিকে নিয়ে আসতে। এবং এই দুইটা ফোর্স যে ছিল, এই দুইটা ফোর্সটা পুরাপুরি কি অবস্থায় থাকে? ব্যালেন্সড স্টেটে থাকে। তো দুইটা ফোর্স যখন ব্যালেন্স স্টেটে থাকে, তার মানে এই 6 নাম্বার চার্জের উপরে সামেশন অফ এফ কত? F6। 6 নাম্বার চার্জের উপরে সামেশন অফ এফ কত হয়ে যাবে? 0। তার মানে 6 নাম্বার চার্জের উপরে উপরের দিকে যে আমার ম্যাগনেটিক ফোর্স আর এই নিচের দিকে যে আমার ইলেকট্রিক ফোর্স, উপরের দিকে বলে এটা ধরলাম প্লাস, নিচের দিকে ধরলাম মাইনাস, এই দুইটা ফোর্সের ভ্যালু হচ্ছে গিয়ে মানে সামেশন হচ্ছে 0। তার মানে উপরের ম্যাগনেটিক ফোর্স আর নিচের দিকের ইলেকট্রিক ফোর্স, দুইটা ফোর্সের মানে সমান। তো পরে 6 নাম্বার আমার কাছে দুঃখ করে বলল যে আমি এখান থেকে যাচ্ছিলাম, দেখলাম উপরে 5টা সিট আছে, 5টা সিট খালি, বন্ধু একটু চাইপে বসলেই হয়, আমি বসতে পারতাম, আমাকে চৌম্বক ক্ষেত্র কন্টিনিউয়াসলি উপরের দিকে ঠেলে উঠাতে যাচ্ছে, কিন্তু আমি যে উপরে উঠতে যাই বন্ধু তখন আমাকে আর আমার কাছে ওই সিটে বসতে দেয় না, বন্ধু চায় আমি নিচে যাই। তো বন্ধু চায় নিচে যাই, চৌম্বক ক্ষেত্র চায় উপরে যাই, এই দুই দিকের অপোজিট ডিরেকশনের যে ফোর্স, ও ফিল করছে যে ফোর্স দুইটার সামেশন 0। মানে চৌম্বক ক্ষেত্র যতটুকু জোরে উপরে উঠাতে চায়, যে পরিমাণ বলে উপরে বন্ধু ততটুকু বলে ওকে নিচে নামাতে চায়। তো দুই বলের মান সমান হয়ে যাওয়াতে ওর উপরে আসলে কোনো নিট ফোর্স আর কাজ করে নাই। নিট ফোর্স কাজ না করায় উপরে আর নিচে সামেশন অফ এফ 0 হয়ে গেছে। সামেশন অফ এফ 0 হয়ে যাওয়াতে উপরে আর নিচে কোনো ত্বরণ আসে নাই। সো কি করছে, সোজাসুজি যেই বেগে আসছিল চোখ বন্ধ করে স্ট্রেট ওই বেগে বের হয়ে চলে গেছে। ঠিক আছে। তারপর আমি 7 নাম্বার যে প্লাস চার্জ, ওর মনের দুঃখের কথা শুনলাম, ওরও একই কথা, উপরে সব সিট বন্ধ, আমি যখনই উপরে উঠতে যাই ওরা আবার আমাকে ধাক্কা দিয়ে নিচে নামায় দেয়। দুই ফোর্স সমান হয়ে গেছে, সো আমি উপরেও যাই নাই নিচেও যাইনি, মনের দুঃখে সোজা বের হয়ে চলে আসছি। দুইটা ফোর্সের এখানে কি অবস্থায় থাকে? ব্যালেন্স স্টেটে থাকে। এটা একটু ছোট্ট করে দেখাই জিনিসটা, তাইলে বুঝবা। আমরা একটু প্লাস চার্জ নিয়ে কথা বলতেছি, যদিও একটু পরে মাইনাস নিয়েও কথা বলবো। মাইনাসেরটা একটু চিন্তা করে, এটা একটা ডিউরেসেল ব্যাটারি প্লাস, ডিউরেসেল প্লাস, এটা প্লাস আর এই মাথাটা হচ্ছে মাইনাস। তো আমরা জানি মাইনাস থেকে ইলেকট্রন বের হয়ে আসে। তাহলে আমরা এটাকে একটু প্লে দেই। এই যে আমাদের মাইনাস থেকে ইলেকট্রনগুলো বের হবে এবং এখানে একটা বড় কন্ডাক্টর রাখা আছে, কন্ডাক্টরের মধ্য দিয়ে সুন্দর মতো ইলেকট্রন গুলা প্লাস করে প্লাসের কাছে চলে আসবে। মানে এই যে হল বিভবের শুরুর দিকে আমরা যেই মজার গল্প বলতেছিলাম সেটা। তাহলে এই যে ইলেকট্রন গুলা সুন্দর মতো পাস করতেছে, আমাদের অশান্তি ওরা এরকম সুন্দর করে পাস করবে কেন, আমরা ভালো লাগতেছে না, আমরা আনলাম একটা ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই পাশে আমরা রাখলাম একটা সাউথ পোল, ওই পাশে নর্থ পোল। যখনই ম্যাগনেট রাখছি দেখো এই যে প্রথম বন্ধু বসে গেছে, 2 নাম্বার বন্ধু বসে গেছে, 3 নাম্বার বন্ধু বসে গেছে, সব জায়গা ফিল আপ। 4 নাম্বার বন্ধু মন খারাপ করে বের হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, 5 নাম্বার বন্ধু বের হয়ে আসছে, 6 বের হয়ে আসছে। উপরে সিট খালি নাই, সো কেউ উপরে উঠতে পারতেছে না, আবার ওরা ওদেরকে নিচের দিকে ধাক্কাও দিয়ে রাখতেছে, নিচেও যেতে পারতেছে না। দুইটা বল ব্যালেন্সড হওয়ার জন্য ইভেন্চুয়ালি কি হচ্ছে, ব্যালেন্স হয়ে ওরা সরাসরি স্ট্রেট লাইনে উপরে নিচে না যেয়ে সোজা বের হয়ে আসতেছে। ভিডিওটাতে কি বোঝা গেল জিনিসটা?
আচ্ছা, এটুকু বোঝা গেছে এক্সাম্পলটা? সাদি বলছো গুড এক্সাম্পল, সাদির সাথে মনে হয় রিলেটেড হয়ে গেছে ব্যাপারটা। তাহলে এখান থেকে আমরা ব্যাপারটা বুঝলাম। এই হচ্ছে কি আমার বেসিক্যালি ওই ছবির কাহিনী। আমরা সোজা বাংলা এখানে একটু সহজ করে তোমাদেরকে এক্সপ্লেইন করে ভেঙে ভেঙে বুঝাইলাম ঘটনাটা আসলে কি হয়। তাহলে সাম্যাবস্থায় এখানে একটা ব্যালেন্স স্টেট তৈরি হয়, চুম্বক বল আর তড়িৎ বল সমান হয়ে যায়। পরবর্তীতে এখানে বলা আছে হল প্রভাবের সাহায্যে আধান বাহকের প্রকৃতি নির্ণয়। এটাতে আমরা একটু পরে আসি, আমরা আগে হল বিভবটা চিন্তা করি। কিভাবে হল বিভব তৈরি হয় বুঝতে পারছো? আমাদের উপরের প্রান্তে মানে আমাদের রুমের ছাদে সব চার্জ প্লাস, আর রুমের ফ্লোরে সব চার্জ মাইনাস। তাহলে প্লাস থেকে তার নিলে মাইনাস থেকে তার নিলে এখানে একটা বিভব পার্থক্য পাওয়া যাবে না? উপরে হচ্ছে সব প্লাস উচ্চ বিভব, ফ্লোরে সব মাইনাস নিম্ন বিভব। তো উচ্চ বিভব আর নিম্ন বিভবের মধ্যে একটা বিভব পার্থক্য পাওয়া যাবে। এই বিভব পার্থক্যটাই হল ইফেক্ট থেকে পাওয়া যায় বলে বিজ্ঞানী হলের নাম অনুসারে এটা নাম দেওয়া হয়েছে হল বিভব। তো আমরা হল প্রভাবের সাহায্যে আধান বাহকের প্রকৃতি নির্ণয়, ওকে আমরা একটু হচ্ছে গিয়ে স্লাইড করে নিচে নিয়ে যাই, ওকে আমরা একটু পরে পড়বো, এটাকে আমরা একটু পরে পড়বো। আগে হচ্ছে গিয়ে আমরা একটু হল বিভবটা পড়াই নেই তোমাদেরকে, তারপর হচ্ছে আমরা ওখানে আসতেছি। তাহলে আমরা পড়লাম হচ্ছে হল প্রভাব, এখানে আমরা একটা ব্যালেন্স স্টেট বা সাম্যাবস্থা পড়লাম, এবং এখান থেকে আমরা একটু হল বিভবের ব্যাখ্যাটা করে আসি। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা দেখলাম যে 6 নাম্বার থেকে নিয়ে 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 50, 100 সবার মনে দুঃখ, সবাই হচ্ছে গিয়ে একটা সাম্যাবস্থায় চলে আসে। এবং সাম্যাবস্থায় উপরের দিকের যে চৌম্বক বল Fm আর নিচের দিকের যে তড়িৎ বল Fe, এটা হচ্ছে গিয়ে সমান হয়ে যায়। এটা আমি আর এগুলা নতুন করে লিখলাম না, সামেশন টামেশন একবার এখান থেকে শুরু করতেছি। উপরের চৌম্বক বল ম্যাগনেটিক ফোর্স Fm, নিচের দিকের ইলেকট্রিক ফোর্স Fe বা কুলম্ব ফোর্স যেটা, এই দুইটা বল কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে চৌম্বক বলকে আমরা কি লিখতে পারি? চৌম্বক বলকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে QVB। QVB সাইন থিটার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, বিকজ থিটা অবভিয়াসলি 90। V ক্রস B, QVB তো QV ক্রস B হয়। V কোন অ্যাক্সিসে? X অ্যাক্সিসে। B কোন অ্যাক্সিসে? Y অ্যাক্সিসে। তাহলে বুঝতেই পারতেছো এখানে আমার অ্যাঙ্গেল কত? 90। VX অ্যাক্সিস, BY অ্যাক্সিস, অবভিয়াসলি অ্যাঙ্গেল 90। তাই আমি সরাসরি কনফিডেন্টলি QVB সাইন থিটা বসাই দিলাম। আর FE এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে QE। যদি কারো মনে না থাকে চলো ছোটবেলা থেকে ঘুরে আসি, আমাদের তড়িৎ প্রাবল্য E বের করার একটা ফর্মুলা ছিল, E is equals to F divided by Q। তাহলে এখান থেকে F ছিল হচ্ছে গিয়ে EQ, F ছিল হচ্ছে গিয়ে EQ, এটাই হচ্ছে কুলম্ব ফোর্স FE বা ইলেকট্রিক ফোর্স যেটাই বলি। তাহলে আমাদের তড়িৎ বল আসেই হচ্ছে প্লাস চার্জের বিকর্ষণ থেকে, মানে কুলম্ব বল থেকে, এবং এটাকে আমরা চার্জ ইনটু তড়িৎ ক্ষেত্র EQ বা QE এভাবে করে লিখতে পারি। তাহলে আমার QVB sin 90 ডিগ্রি, এখান থেকে তাহলে থাকবে হচ্ছে গিয়ে QVB, আর এখান থেকে থাকবে হচ্ছে QE। বুঝতেই পারতেছো দুই সাইড থেকে Q গুলা কেটে ফেলবো, VB is equals to হয়ে যাবে হচ্ছে E। এই V কিন্তু ভেলোসিটি, ঠিক আছে? BVQ, ওইটার মধ্যে যে স্মল v লিখে এটা ভেলোসিটি, এই পাশে আসলো তাহলে E। এখন আমরা যাব কার কাছে? আমরা যাব বিভবের কাছে। ই এর সাথে বিভবের সম্পর্ক কি? আমরা ই এর একটা ইকুয়েশন পড়েছিলাম 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, ক্যাপিটাল কিউ দেওয়া যায়, কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর ইন্টু 1/r। দেখো তো কোনো অসুবিধা আছে কিনা? কিউ ইন্টু 1 মানে কিউ, আর ইন্টু আর মানে আর স্কোয়ার। আবার 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, এটাকে আবার লেখা যায় হচ্ছে গিয়ে ভি। তাহলে ভি ইন্টু 1/r মানে হচ্ছে গিয়ে ভি ডিভাইডেড বাই স্মল আর। তাহলে ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য হবে বিভব ডিভাইডেড বাই দূরত্ব। সোজা কথা, ই সমান ভি বাই আর বা ভি বাই ডি, আমাদের কোন কোন বইয়ে ডিও লেখা আছে। ই সমান ভি বাই ডি বা ভি বাই আর, এভাবে করে লেখা যায় পটেনশিয়াল বাই দূরত্ব। তাহলে ই ইজ ইকুয়ালস টু, এখান থেকে লেখা যায় হচ্ছে গিয়ে ভি ডিভাইডেড বাই ডিস্টেন্স। তাহলে ভি ডিভাইডেড বাই দূরত্ব, এভাবে বলা যায় ওই যে ফর্মুলা থেকে ভি বাই আর দিয়ে। এখন দূরত্ব কিসের নিব? আমরা যেহেতু বিভব বের করতেছি, এখানে দূরত্বটুকু কতটুকু হিসাব করব। কার কার মধ্যে বিভব আসতেছে? ছাদ আর হচ্ছে ফ্লোর। ছাদ আর ফ্লোরের মধ্যে বিভব আসতেছে। ছাদ আর ফ্লোরের দূরত্বকে আমরা এখানে অলরেডি কি ধরে রাখছি? ডি ধরে রাখছি। তাহলে ডি হচ্ছে গিয়ে ছাদ এবং ফ্লোরের দূরত্ব, ছাদ এবং ফ্লোরের দূরত্ব, এটা হচ্ছে গিয়ে আমাদের ডি। তাহলে দূরত্ব বলতে আমাদের পটেনশিয়াল যে দুইটা তলের মধ্যে জমা হচ্ছে বা চার্জগুলো যে দুইটা তলের মধ্যে জমা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের সেই তলটা নেওয়া লাগবে।
তাহলে এখান থেকে আমরা নিব হচ্ছে গিয়ে ভি ডিভাইডেড বাই ডি। তাহলে এখান থেকে আমরা সুন্দর মতো ডি কে এই পাশে গুণ করে দিব। তাহলে এই পাশে আসবে হচ্ছে ডি ইন্টু ভি ইন্টু বি, ওই পাশে থাকবে হচ্ছে একটা বড় হাতের ভি। এটাকে একটু সুন্দর করে সাজায় লিখলে আমরা লিখতে পারি ভিএইচ সমান সমান বি ভি ডি। খেয়াল রাখতে হবে দুইটা কিন্তু দুই ভি, এটা হচ্ছে হল বিভব পটেনশিয়ালের ভি, আর এই স্মল ভি হচ্ছে তারণ বেগ, চার্জের যে বেগ আছে সেই বেগটা। তাহলে ভিএইচ সমান সমান বিভিডি, আমরা হচ্ছে হল বিভব বের করার জন্য সুন্দর একটা ফর্মুলা পেয়ে গেলাম। অঙ্ক করার জন্য ফর্মুলাটা আমাকে অনেকখানি হেল্প করবে। প্রমাণটা কিভাবে আসলো, ধরে ধরে পুরানো চ্যাপ্টার 2 এর স্থির তড়িতের জিনিসপাতি রিমাইন্ডার দিয়ে তারপর ফর্মুলাটা প্রুফ করে দিছি। এই জিনিস একটু মাথায় রেখো। এই যে মেহেরুবিন বলছো এফসি সমান সমান ইকিউ কিভাবে, মেহেরুবিন এই যে ফর্মুলা কিন্তু লেখা আছে এফসি সমান ইকিউ, কারণ ই সমান এফ বাই কিউ, তড়িৎ প্রাবল্য সমান বল বাই চার্জ। যদি এটা মনে না থাকে কোত্থেকে আসলো, তাহলে একটু তপন স্যারের বই খুলে চ্যাপ্টার 2 স্থির তড়িৎ চ্যাপ্টারের তড়িৎ প্রাবল্য দেখে নিতে হবে। ই সমান এফ বাই কিউ। ইমরানুল ইসলাম বলছো বক্স, এই যে শুরু হয়েছে বক্স নিয়ে কথা। হ্যাঁ এই তো, তাহলে বক্সের ব্যাপারটা মাথায় রাখবো। দিন শেষে হচ্ছে আমার বক্স লাগবে, এগুলো আমার পরবর্তীতে ভুলে গেলেও চলবে, বাট লজিকটা কিভাবে জেনারেট করছি, ফর্মুলাটা কিভাবে আনছি, এটা অবশ্যই একটু মাথায় রেখো। তাহলে হল ভোল্টেজ বের করার ফর্মুলা হচ্ছে ভিএইচ সমান বিভিডি। আমাদের এই যে কন্ডাক্টর, এটার ক্ষেত্রে তাহলে ডি হচ্ছে ছাদ এবং ফ্লোরের দূরত্ব। এভাবে লিখলে তো স্যার মাইক দিবে, ছাদ আর ফ্লোর তো আমি বলছি। এখন ডি এর সুন্দর ব্যাখ্যা কি, ডি হচ্ছে যে দুই তলে চার্জ জমা হয়েছে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। ছাদ ফ্লোর যে দুই তলে চার্জ জমা হয়েছে এদের মধ্যবর্তী যে দূরত্বটুক, সেই দূরত্ব হচ্ছে ডি। আর এখানে যে টি হচ্ছে থিকনেস, আমাদের কন্ডাক্টরটা কতটুকু মোটা। তাহলে টি হচ্ছে যে অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র প্রযুক্ত হয়েছে সেই অক্ষ বরাবর পরিবাহকটির পুরুত্ব। সোজা কথায় টি দিয়ে থিকনেস বোঝাচ্ছে। ক্ষেত্রফল বের করব কিভাবে, তাহলে ক্ষেত্রফল বের করব প্রস্থকে পুরুত্ব দিয়ে গুণ করে, পরিবাহকের প্রস্থ হচ্ছে দের ক্ষেত্রফল, এ বের হয়ে গেল। বি তো চৌম্বক ক্ষেত্রের মান জানি, ই হচ্ছে সাম্যাবস্থায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, কিউ চার্জের মান, ভি হচ্ছে আদান বাহকের তারণ বেগ ড্রিফট ভেলোসিটি, ভিএইচ হচ্ছে হল ভোল্টেজ, এফএম হচ্ছে চৌম্বক বলের মান, এফই হচ্ছে তড়িৎ বলের মান। তড়িৎ বল, আধানের প্রাবল্য, এগুলো সব তুমি পাবা স্থির তড়িৎ চ্যাপ্টারে, চ্যাপ্টার নাম্বার 2 তে। আচ্ছা, তাহলে এখান থেকে পাবো হচ্ছে গিয়ে আমি বিভিডি কে, বিইউডি বাদ পড়ছো না, বাদ না, বিভিডি, বিভিডি, ভি হচ্ছে কি আমাদের বেগ, তারণ বেগটা। আচ্ছা, তাহলে এটা পাইলাম। এখন আমার মনে হচ্ছে যে এই ফর্মুলাটা আমার জন্য যথেষ্ট না, আমার মনে আরো অশান্তি, আমি চাই ফর্মুলাটার আরেকটু কাটা ছেঁড়া প্যাচ ট্যাচ দিতে। তাহলে এই যে স্মল ভি, এখান থেকে আসি। স্মল ভি কি জিনিস, স্মল ভি হচ্ছে গিয়ে যে কোনো একটা চার্জের তারণ বেগ। চার্জের তারণ বেগ থেকে আমরা একটা ইকুয়েশন জানতাম, I is equals to NAVQ, মনে আছে? I is equals to NAVQ, এরকম একটা ফর্মুলা আমরা পড়েছি হচ্ছে গিয়ে সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 3 তে। চলতড়িৎ চ্যাপ্টারের মধ্যে তারণ বেগ যেখানে বোঝানো আছে সেখানে কিন্তু I সমান সমান NAVE এরকম একটা ফর্মুলা আছে। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, তো যে কোনো কিছুর চার্জই হইতে পারে, আমরা ই প্লাস ই মাইনাস ই না বসে একবারে কিউ ধরছি। I সমান NAVE, ওইটার জায়গায় আমরা ধরতেছি হচ্ছে I সমান NAVQ। তাহলে I সমান সমান যদি NAVQ হয়, তাহলে তারণ বেগ V এর ইকুয়েশন কি, V এর ইকুয়েশন হচ্ছে I ডিভাইডেড বাই NAQ, তাই না? V কে যদি এখানে রাখি, NAQ দিয়ে I কে ভাগ করতে হয়। তাহলে এখান থেকে এটা হচ্ছে I, এখানে হচ্ছে স্মল n, এ হচ্ছে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ কে যেন কিভাবে লিখতে হয়, D ইন্টু টি দিয়ে। তাহলে এর জায়গায় আমরা বসাতে পারি D ইন্টু টি, তার সাথে থাকবে হচ্ছে Q। এখন এটা ধরে আমরা আবার এই V এর ইকুয়েশনের মধ্যে বসাই দিব। আমাদের কমলা কালারের ইকুয়েশনের মধ্যে ছিল হচ্ছে VH ইজ ইকুয়ালস টু BVD। তাহলে এখান থেকে বি বসাই দিলাম, ডি এর জায়গায় থাকলো সবুজ কালার দিয়ে, আমরা স্মল ভি এর জায়গায় বসাতে পারি হচ্ছে গিয়ে আই ডিভাইডেড বাই এন ডি টি কিউ, আই বাই এন ডিটি কিউ। তাহলে এখান থেকে স্মল ডি আর এখান থেকে স্মল ডি সুন্দর কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে গেলে আমরা ভল বিভবের আরেকটা সুন্দর অঙ্ক ফর্মুলা পাই অঙ্ক করার জন্য, সেটা হচ্ছে বি ইন্টু আই, ডি আর ডি ক্যান্সেল আউট, নিচে হবে হচ্ছে এন টি কিউ। হল ভোল্টেজ হচ্ছে বি আই ডিভাইডেড বাই এন টি কিউ। ওকে, তাহলে এটা দিয়েও অঙ্ক আসতে পারে আমাদের, এটা দিয়ে অঙ্ক আসতে পারে, ডিপেন্ড করবে কিসের ভ্যালু প্রশ্নের মধ্যে দেওয়া আছে। যা দেওয়া আছে সেটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে অঙ্ক করতে পারবো।
ঠিক আছে, তাহলে ভিএইচ সমান সমান বিভিডি, আর একটা হচ্ছে গিয়ে ভিএইচ সমান সমান বিআই ডিভাইডেড বাই এনটি কিউ। দুইটা ফর্মুলা দেখাই দিলাম, আশা করি দুইটা ফর্মুলা মনে রাখবা। নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে এই স্লাইডে সবকিছুই বলে দেওয়া ছিল। তো ওই যে আমাদের হল প্রভাবের সাহায্যে আধান বাহকের প্রকৃতি কিভাবে নির্ণয় করা যায়, এটাও একটু এখন ছোট করে দেখে রাখতে হবে। আমরা কিভাবে বুঝবো কোনটা প্লাস চার্জ আর কোনটা মাইনাস চার্জ? তো একটু আগে যে ছবিটা আঁকলাম, সবারই আশা করি পুরো প্রমাণটা মনে আছে, ছবিটাও মনে আছে। ছবিটা ঠাস করে একটু এঁকে ফেলি। এরকম একটা কন্ডাক্টর ছিল, কন্ডাক্টরের মধ্য দিয়ে এই অ্যাক্সিস বরাবর আমাদের কারেন্ট ফ্লো করছিল, এক্স অ্যাক্সিস বরাবর আমাদের কারেন্ট ফ্লো করছিল। যে অ্যাক্সিস বরাবর কারেন্ট যায়, প্লাস চার্জগুলো কি করে, সেই অ্যাক্সিস বরাবর ওই দিকেই যায়। প্লাস চার্জ হচ্ছে কারেন্টের ডিরেকশনে চলে, তাহলে কারেন্ট যেদিকে যাচ্ছে ভেলোসিটি ভেক্টর কাজ করতেছে হচ্ছে এইদিকে। আমরা এই চার্জকে কি করেছিলাম, আমরা এই চার্জকে করেছিলাম হচ্ছে ডিস্টার্ব। চার্জকে ডিস্টার্ব করলাম কিভাবে, এই কন্ডাক্টরের চারপাশে আমরা হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে রাখছি। ম্যাগনেটিক ফিল্ড আবার কোন অ্যাক্সিস বরাবর ছিল, ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল। তারপরে আমরা কি দেখেছিলাম, তারপরে আমরা দেখেছিলাম যে এরকম একটা কাগজ যদি আমরা নেই, এই কাগজের ভি ভেক্টর কাজ করতেছে হচ্ছে কোন অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে। আর আমরা দেখেছিলাম হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর যেটা, সেই বি ভেক্টরটা কাজ করছিল কোন অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে। তারপর আমরা এখান থেকে একটা ফর্মুলা ফেললাম, ফর্মুলা ফেলে দেখলাম যে এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু, চার্জগুলা কেমন চার্জ, প্লাস কিউ চার্জ, আর তার সাথে হচ্ছে ভি ক্রস বি করতে হবে। তাহলে ভি ক্রস বি করলাম। ভি ক্রস বি করার পরে আমরা দেখলাম যে ভি থেকে বি এর দিকে যদি আমরা হাত ঘুরাই এইদিকে, তাহলে আমাদের বুড়ো আঙ্গুলের ডিরেকশনটা উপরের দিকে আসে। তাহলে ভি ক্রস বি করলে আমরা যে অ্যাক্সিসটা দেখতে পাই, সেই অ্যাক্সিসটা হচ্ছে একটা প্লাস জেড অ্যাক্সিস। প্লাস জেড অ্যাক্সিসের সাথে আমাদের কে গুণ হয়, প্লাস জেড অ্যাক্সিসের সাথে আমাদের গুণ হয় হচ্ছে একটা প্লাস কিউ চার্জ। প্লাস জেড অ্যাক্সিসের সাথে প্লাস কিউ চার্জ গুণ হয়। তাহলে এখান থেকে আমাদের এই এফ ভেক্টর যেটা, এফ ভেক্টরটা কাজ করতেছে কোন ডিরেকশন বরাবর, প্লাস জেড অ্যাক্সিস বরাবর। তখন আমরা এখান থেকে একটা ছবি এঁকে বললাম যে এই ডিরেকশন বরাবর আমাদের এফ এম ভেক্টর বা চৌম্বক বলটা কাজ করে। একটু আগে আমরা যেটা দিয়ে সুন্দর করে প্রুফ করলাম। এখন তুমি তো তাহলে, তোমাকে যদি এখন আমি জিজ্ঞেস করি যে আচ্ছা এই যে আমাদের কন্ডাক্টরটা আছে, কন্ডাক্টরের ছাদে কি আছে, তুমি কিন্তু আমাকে এখন চোখ বন্ধ করে বলে দিতে পারবা যে ভাইয়া এই কন্ডাক্টর যেটা আপনি আঁকছেন এটার উপরে সব প্লাস, ছাদ ভরা প্লাস। আর তোমাকে যদি জিজ্ঞেস করি নিচে কি আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা নিচে সব মাইনাস। কারেক্ট? আচ্ছা, তাহলে এখান থেকে আমি সুন্দর মতো তোমাকে জিজ্ঞেস করলে তুমি অ্যান্সার বলে দিতে পারতেছো যে আধান বাহক উপরে প্লাস নিচে মাইনাস, তুমি প্রকৃতি বলে দিতে পারলা। তোমাকে এখন আমি এখানে আরেকটা ছবি এঁকে দেই, একদম সেম, কোনো চেঞ্জ নাই। এখানে কমলা, এখানে কমলা, এখানে তার, এখানে তার। তার দিয়ে কারেন্ট কই যাচ্ছিল, এক্স অ্যাক্সিস বরাবর, তার দিয়ে কারেন্ট আসতেছে এক্স অ্যাক্সিস বরাবর, কোনো অসুবিধা নেই, একই ছবি, সেম। তো কারেন্ট যেদিকে যায় প্লাস চার্জ ওইদিকে যায়। আর তোমাকে কি দেখাইছিলাম, কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন তার উল্টা দিকে যায়। তাহলে এখন তোমাকে আমি জাস্ট কোনো চেঞ্জ করি নেই, একই ছবি আঁকছি, শুধুমাত্র এখানে চার্জগুলা প্লাস না দিয়ে ইলেকট্রন দিয়ে দিলাম এবং বলে দিলাম ইলেকট্রনগুলা হচ্ছে গিয়ে কারেন্ট যেদিকে যাবে সব সময় তার কোন পাশে যাবে, উল্টা পাশে। ইলেকট্রন হচ্ছে কারেন্ট যেদিকে ফ্লো করে সব সময় তার উল্টা পাশে ফ্লো করে। সো এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর, বেগ হচ্ছে এদিকে আছে। চৌম্বক ক্ষেত্রের কোনো চেঞ্জ নাই, এই যে আমাদের চৌম্বক ক্ষেত্র ক্রস, আগে যেরকম ওয়াই অ্যাক্সিসে ছিল চৌম্বক ক্ষেত্র, এখনো হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে যে ছাদে কি কোন চার্জ, ফ্লোরে কোন চার্জ, বের করতে পারবা কিনা? ছবি সেম, ভেলোসিটি ডিরেকশনটা খালি উল্টা করে দিছি। তাহলে তোমার কাজ হবে আবার একটা ছোট্ট পেজ ড্র করা, যেভাবে যেভাবে যা যা আঁকছি সব কিছু সেম। এভাবে আমরা একটা কাগজ নিলাম, ঠিক আছে? কাগজের এক্স অ্যাক্সিস বরাবর আগের বার ভেলোসিটি ভেক্টর ছিল, এবার আমরা কাগজের ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ভেক্টরটাকে দিলাম। ভেলোসিটি তো এবার উল্টা দিকে, তাহলে এবার ভেলোসিটি দিকে ছিল, এবার ভেলোসিটি দিকে। বি ভেক্টর যেভাবে ওয়াই অক্ষ বরাবর ভিতরের দিকে ছিল, বি ভেক্টর এখনো ওয়াই অক্ষ বরাবর ভিতরের দিকেই আছে। এখন তাহলে তোমাকে বুঝতে হবে চৌম্বক বল এফ এম, এই এফ ভেক্টর, এই এফ ভেক্টরটা কাজ করবে হচ্ছে গিয়ে কোন অ্যাক্সিসে। তাহলে এখান থেকে যে আমরা এফ ভেক্টরটা ফাইন্ড আউট করব, এফ ভেক্টরের জন্য কিউ ভি বির ফর্মুলা ফেলতে হবে। তাহলে প্রথম কথা ভি ক্রস বি করব, এটা নিয়ে তো কোনো টেনশন নাই, ভি ক্রস বি তো করাই লাগবে। বাট আগের বার আমাদের বাইরে চার্জটা ছিল প্লাস কিউ, আর এবার আমাদের চার্জ কেমন, মাইনাস কিউ। এটা কেমন চার্জ, এগুলো হচ্ছে প্লাস
কিউ চার্জ। এবার আমাদের কেমন চার্জ? ইলেকট্রন, সো মাইনাস কিউ চার্জ। তাই সামনে কি বসাইতে হবে? মাইনাস কিউ বসাতে হবে। ভি ভেক্টর কোন অ্যাক্সিসে? এই অ্যাক্সিসে। বি ভেক্টর কোন দিকে? এই দিকে। ভি থেকে বি এর দিকে হাত ঘোরাইতে হবে। তো তুমি আগের বার হাত ঘোরাচ্ছিলে এইদিকে, এবার হাত ঘোরাচ্ছ হচ্ছে এই দিকে। তাহলে আমার ভি কই? এই যে কলম যেদিকে মুখ করে আছে সেদিকে। বি কই? বি হচ্ছে ভিতরের দিকে ওয়াই অ্যাক্সিসে, তাহলে বি হচ্ছে ভিতরের দিকে। তাহলে ভি যদি এদিকে হয়, বি যদি এদিকে হয়, ভি থেকে বি এর দিকে যদি আমি হাত ঘোরাই, বুড়ো আঙ্গুল কই আসে? নিচে, নেগেটিভ জেড অ্যাক্সিসে। আগের বার আমাদের ভি ছিল হচ্ছে এই পাশে, বি ছিল হচ্ছে ভিতরে। আমরা ভি থেকে বি এর দিকে হাত ঘুরায় দেখছি এফ এম আসে উপরে। আর এবার আমাদের ভি এর ডিরেকশনটা ওখান থেকে ঘুরে এইদিকে চলে আসছে। সো আমাকে এবার হাত ঘোরাতে হবে হচ্ছে, ভি আছে এই দিক বরাবর, বি আছে এই দিক বরাবর, সো ভি থেকে বি এর দিকে হাত ঘোরাতে হবে। বুড়ো আঙ্গুলের ডিরেকশন আসবে নিচের দিকে। তাহলে আমরা এবার হচ্ছে গিয়ে সাদা কালার দিয়ে লিখতে পারি, বা পেস্ট কালার দিয়ে লিখি এটার মতো, যে ভি ক্রস বি, এটা যেমন আসছিল কোন অ্যাক্সিস? প্লাস জেড অ্যাক্সিস। এবার ভি ক্রস বি করে আমরা দেখতে পাচ্ছি কোন অ্যাক্সিস আসতেছে? মাইনাস জেড অ্যাক্সিস আসতেছে। তাহলে ভি ক্রস বি করলে আমার এফ এর ডিরেকশন কোন দিকে আসে? এইদিকে। আবার একটা সমস্যা আছে, মাইনাস প্লাস জেড অ্যাক্সিসের সাথে আগের বার আমরা প্লাস কিউ গুণ করেছিলাম, সো সাইন চেঞ্জ হয় নাই। আবার মাইনাস জেড অ্যাক্সিসের সাথে আমরা তো এবার গুণ দিব কাকে? মাইনাস কিউ কে। তাহলে এখন সমস্যা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এই মাইনাসের কিউ এর মাইনাস আর এই ভিতরের মাইনাস গুণ হয়ে যাবে হচ্ছে কি আবার প্লাস জেড অ্যাক্সিস। তার মানে এফ ভেক্টর আমার ফাইনালি কোন ডিরেকশনে কাজ করবে? এফ ভেক্টরটা কাজ করবে হচ্ছে গিয়ে প্লাস জেড অ্যাক্সিসে। তার মানে এই যে আমার চার্জগুলো ঢুকতেছিল, ঢুকার সময় চার্জগুলা বল ফিল করছে কোন দিক বরাবর? উপরের দিক বরাবর। এখনো আমার যে ইলেকট্রনগুলো ঢুকতেছে তারাও বল ফিল করবে কোন বরাবর? পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর, মানে হচ্ছে গিয়ে উপরের বরাবর। তার মানে এবারও তুমি কনফিডেন্টলি বলতে পারলা যে আমাদের এই ছাদ ভরা হয়ে যাবে মাইনাস, আর হচ্ছে গিয়ে ফ্লোর ভরা থাকবে হচ্ছে গিয়ে প্লাস। সো তুমি যদি আমাকে কখনো, তোমাকে যদি জিজ্ঞেস করি যে আচ্ছা যদি আমরা প্লাস চার্জ নেই তাহলে ও জমা হবে কোথায়? তুমি বলবা ভাইয়া প্লাস উপরে যাবে মাইনাস নিচে। তোমাকে যদি বলি আচ্ছা ইলেকট্রন নিয়ে যদি কথা বলি তাহলে কি হবে? তখন তুমি বলতে পারবা ভাইয়া ইলেকট্রন যাবে উপরে আর প্লাস চার্জ আসবে নিচে। সো তুমি খুব সহজেই কিন্তু আধান বাহকের প্রকৃতি ও প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে বের করতে পারতেছো। ইলেকট্রন গুলো যে উপরে ধাক্কা খাবে এটা কিন্তু তুমি একটু আগে নিজেও দেখছো, ওই যে কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন তার বিপরীত দিকে আসে। তুমি কিন্তু একটু আগে যে ভিডিওটা তোমাকে দেখাইছি, ভিডিওতেও কিন্তু তুমি দেখছো এই যে ভি ভেক্টর, ইলেকট্রন গুলা বেগ নিয়ে কই আসতেছে? এইদিকে। ইলেকট্রন গুলা বেগ নিয়ে কোথায় আসতেছে? এইদিকে। এবং যখনই আমি চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করব ইলেকট্রন গুলা তখন লাফ দেওয়া শুরু করবে কই? উপরের দিকে। এই যে দেখো এখন একটা চৌম্বক ক্ষেত্র চলে আসবে, আসলে ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ড পেয়ে ধাক্কা খাবে কোন দিকে? উপরের দিকে। সো আমি একদম কনফার্ম মাইনাস প্রান্ত থেকে ইলেকট্রনও বের হয়ে আসতেছে এবং ইলেকট্রন গুলা সবাই উপরের দিকে উঠে বসার জন্য রেডি হয়ে আছে বা বসে যাচ্ছে। তার মানে অবভিয়াসলি ইলেকট্রন যদি আমি নিয়ে চিন্তা করি, ইলেকট্রন উপরের দিকে এসে জমা হবে, প্লাস হবে নিচে। আর যদি প্লাস চার্জ নিয়ে কথা বলি তাহলে প্লাস চার্জ জমা হবে উপরে, ইলেকট্রন জমা হবে নিচে। তুমি খুব সহজে এখান থেকে হচ্ছে তাবাসসুম বলছো ছাদে মাইনাস ফ্লোরে প্লাস, ভেরি গুড। তাহলে বোঝা গেছে আমরা ক্রস করলাম ভি ক্রস বি, ভি এর ডিরেকশন উল্টা, ভি ক্রস বি করলে রেজাল্ট আসে নেগেটিভ জেড অ্যাক্সিস, বাট আবার সামনে ইলেকট্রনের মাইনাস, ওই মাইনাস ওর সাথে গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস জেড অ্যাক্সিস চলে আসে। তার মানে আমার এফ ভেক্টরের ডিরেকশনটা হবে প্লাস জেড অ্যাক্সিস বরাবর। ভেরি গুড, নাইস। তাহলে এটা বোঝা গেছে। তাহলে একটু অঙ্ক দেখি, অঙ্ক দেখে তারপর একটা ছোট 2-3 মিনিটের ব্রেক নিব না। এখানে বলছে যে যদি চিত্রের মতো পরিবাহকের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, আই জানি, এবং 3 টেসলা মানের চৌম্বক ক্ষেত্র থাকে, বি জানি, তাহলে বলেছে হল বিভব কত? তাহলে হল বিভব ভিএইচ বের করতে হবে। প্রতি ঘনমিটারে আধান বাহকের সংখ্যা স্মল এন বের করতে হবে। সঞ্চারণ বেগ বলে দেওয়া আছে হচ্ছে ভি। তাহলে প্রতি ঘনমিটারে আধান বাহকের সংখ্যা, এটা হচ্ছে আমাদের স্মল এন। এটা তোমাদের সবার মনে থাকার কথা, এই যে এখানে যে স্মল এন দিচ্ছি, এই স্মল এন এর কিন্তু সুন্দর আবার একটা পরিচয় আছে। এটা হচ্ছে একক আয়তনে চার্জ সংখ্যা। এটা যদি আবার কারো মনে না থাকে স্মল এন কি, ভুলে যাও, সো এটা একটু এখানে লিখে রাখি। স্মল এন হচ্ছে একক আয়তনে চার্জ সংখ্যা, এখানে স্মল এনটা লেখা নাই। তাহলে স্মল এন হচ্ছে একক আয়তনে চার্জের সংখ্যা। তাহলে স্মল এন হচ্ছে আমাদের প্রতি ঘনমিটারে বা একক আয়তনে আধান সংখ্যা কত, এটা বের করতে বলছে। এই যে আমাদের এই কন্ডাক্টরটা দেওয়া আছে, দেখো সব মিলাইতে পারো কিনা। এইটা হচ্ছে কন্ডাক্টরের দৈর্ঘ্য, তার মানে সি হচ্ছে
স্মল এল। এই মাথা, ছাদ আর ফ্লোর এটার মধ্যে দূরত্ব হচ্ছে এইটা স্মল বি, তার মানে বিটা হচ্ছে আমাদের স্মল ডি। আর এই যে এই পাশে যে এ দিছে, এই এটা হচ্ছে কি আমার থিকনেস, থিকনেস মানে হচ্ছে টি, ছবি দেখে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে পুরুত্ব, এটা হচ্ছে ছাদ আর ফ্লোরের দূরত্ব। দৈর্ঘ্য নিয়ে আমার কোনো কাজ নাই, দৈর্ঘ্য বসানোর অঙ্ক নাই। তাহলে বুঝতেই পারছো হল ভোল্টেজ বিএইচ সমান সমান বি ভি ডি। এখান থেকে তুমি হল ভোল্টেজ বের করতে পারবা। ক্যাপিটাল বি এর মান বলে দেওয়া আছে 3 টেসলা, ভি এর মান 3.4 10⁻³ আর হচ্ছে স্মল ডি এর ভ্যালু বলে দিছে 0.02। মান বসালে সুন্দর মতো হল ভোল্টেজ চলে আসবে। আবার হল ভোল্টেজ ভিএইচ সমান সমান বিআই ডিভাইডেড বাই এন টি কিউ। তাহলে এখান থেকে স্মল এন বের করা যাবে না, এখান থেকে বসাবা বিআই, এখানে হবে হচ্ছে গিয়ে হল ভোল্টেজ ইন্টু টি কিউ। স্মল এন এর কাছে আমরা জাস্ট হল ভোল্টেজকে নিয়ে আসবো, হল ভোল্টেজের কাছে স্মল এন কে নিয়ে যাব। সবগুলা মান তুমি অলরেডি জানো। বি এর মান 3 টেসলা আর আই এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার, সো 3 ইন্টু 5। হল ভোল্টেজ এখান থেকে বের করে বসাবো। টি এর মান তো প্রশ্নে দেওয়াই আছে 10⁻⁻5। কিউ, যেহেতু আমাদের এখানে অন্য কোনো চার্জের কথা বলা নাই, সো তড়িৎ প্রবাহিত হচ্ছে যেই চার্জের জন্য প্লাস কিউ, সেটাই হচ্ছে গিয়ে কিউ এর মান ধরে নিব 1.6 10⁻⁻19 কুলম্ব। ইলেকট্রনের কথা বললে আলাদা, সেটা অন্য ব্যাপার, কিন্তু এখানে ইলেকট্রনের প্রবাহ বলে নাই, আমাদের বলেছে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ যেহেতু প্রবাহিত হবে, তাই আমরা প্লাস কিউ চার্জ তড়িৎ প্রবাহর দিকে ধরে নিতে পারি। শ্রুতি ফাহমিদা বলেছ 2.04 10⁻⁻4 ভোল্ট। 2.04 10⁻⁻4 ভোল্ট। এই আমি কিন্তু ক্যালকুলেশন করতেছি না, সবার অ্যান্সার ঠিক আছে তো? আচ্ছা, এটারে তাহলে এখানে বসাও। হল ভোল্টেজের মান হবে 2.04 10⁻⁻4, টি এর ভ্যালু হচ্ছে 10⁻⁻5, কিউ এর ভ্যালু হচ্ছে 1.6 10⁻⁻19। বাস, ক্যালকুলেশন করো, সুন্দর মতো স্মল এন এর ভ্যালুটা বের হয়ে আসবে। স্মল এন হচ্ছে 4.6 10⁻28। ভেরি গুড, 4.6 10⁻28। তাহলে এতগুলা হচ্ছে কি আমাদের স্মল এন। প্রতি ঘনমিটার বলছে না, তাহলে 10⁻28 পার মিটার কিউব। প্রতি ঘনমিটারে আমাদের স্মল এন এর সংখ্যা হচ্ছে গিয়ে এত। আচ্ছা, স্মল এন পেয়ে গেলাম, হল ভোল্টেজ পেয়ে গেলাম, মান বসাই দিলে রেজাল্ট চলে আসবে। ভেরি গুড, 4.6 10⁻28। ঠিক আছে, সবাই মোটামুটি সেম আসতেছে রেজাল্ট, সো খুব একটা ঝামেলা হবার কথা না। 4.6 10⁻28, ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি বুঝতে পারছি জিনিসগুলা, 4.6 10⁻28 কেন আসলো, আর উপরে হচ্ছে 2.04 10⁻⁻4। হল ভোল্টেজ হোপফুলি বোঝা গেছে। মেহেরুবিন বলছো ডান, নাইস। আচ্ছা, তাহলে আরেকটা অঙ্ক দেখি, এখানে দেওয়া আছে 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট ক্যাপিটাল এ, মিলিমিটারকে মিটারে নিলে -3, মিলিমিটার স্কয়ারকে মিটারে নিলে 10⁻⁻6, একটা সিলভারের তার দিয়ে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হলো। তারের লম্বভাবে 0.1 টেসলা, লম্বভাবে মানে থিটার মান কত 90 ডিগ্রি, এবং 0.1 টেসলা মানে বি এর মান বলে দিছে। এই তারে আবেশিত হল ভোল্টেজ বের করতে হবে। আর আমাদের পার মিটার কিউবডে সিলভারের মুক্ত ইলেকট্রনের ঘনত্ব বলে দেওয়া আছে, সো এটা হচ্ছে স্মল এন। আর 1 টেসলা মানে 10⁻4 ওয়েরেস্টেড, এটা হচ্ছে কনভার্সন, দরকার পড়লে ইউজ করব, নালে করব না। সো কি বলছে, হল ভোল্টেজ বের করতে, সো হল ভোল্টেজ হচ্ছে ভিএইচ। এখন ক্যাপিটাল বি আছে, ভেলোসিটি বলে দেওয়া নাই, স্মল এন বলে দেওয়া আছে। স্মল এন দেখলেই বুঝতে পারবা কোন ফর্মুলা বসাইতে হবে, সো বিআই বাই এন টি কিউ। এখন বি আছে, আই আছে, কিউ আমাদের আবারও তড়িৎ প্রবাহ বলছে, বিদ্যুৎ প্রবাহিত হয়। বিদ্যুৎ প্রবাহ বললেই আমাদের চার্জের মান হবে পজিটিভ কিউ, মানে প্লাস কিউ। পজিটিভ চার্জের জন্য আমরা ধরে নিব বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে 1.6 10⁻⁻19 কুলম্ব। কিউ আছে, স্মল এন আছে, টি তো নাই। এখন তাহলে আমাদের প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তার, তারটা দেখতে কেমন, এইরকম লম্বা। তাহলে তারের প্রস্থচ্ছেদ আমরা জানি, তারের এখানে যে প্রস্থচ্ছেদ এইটুকু আমরা জানি, প্রস্থচ্ছেদ হচ্ছে এ। তারের প্রস্থচ্ছেদের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, এটার ভ্যালু হচ্ছে 10⁻⁻6 মিটার স্কয়ার। তাহলে তুমি এখান থেকে রেডিয়াসটা বের করে নিতে পারবা, রেডিয়াস হচ্ছে 10⁻⁻6 ডিভাইডেড বাই পাই, এত মিটার ক্যালকুলেশনে যা আসে। তাহলে এটা রেডিয়াস কতটুকু হবে বলতো, এইখান থেকে নিয়ে পর্যন্ত হবে রেডিয়াস, এই যেটুক, এইটা না, এই তারের সেন্টার থেকে এইটুকু হচ্ছে গিয়ে আর। তাহলে তারের পুরুত্ব কতটুকু, এইখান থেকে নিয়ে
এই পর্যন্ত পুরাটা হচ্ছে গিয়ে তারের পুরুত্ব, এইখান থেকে এই পর্যন্ত পুরাটা হচ্ছে তারের পুরুত্ব। তাহলে তারের পুরুত্ব টি যেটা, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এই আর কে 2 দিয়ে গুণ করলে যা আসে, রেডিয়াসের ডবল, মানে হচ্ছে গিয়ে সোজা কথায় ব্যাস, রেডিয়াসের ডবল বা ব্যাস, এই ব্যাসটাই হচ্ছে তারের জন্য পুরুত্ব হয়ে যাবে। তাহলে আর বের করতে পারলে এখান থেকে হচ্ছে গিয়ে 2r বের করা একদম সহজ। তাহলে আমাদের এখান থেকে আসছে কত, 10⁻⁻6 ডিভাইডেড বাই পাই, এটাকে হচ্ছে গিয়ে রুট করলে অ্যান্সার আসবে 5.64 10⁻⁻4, 5.64 10⁻⁻4 মিটার। তাহলে আমাদের এইটার মান আসবে হচ্ছে গিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 1.128, 1.128 মানে 1.13, 1.13 10⁻⁻3 মিটার। বাস, তুমি এখন এখান থেকে সুন্দর মতো পুরুত্ব পেয়ে গেছো। এই যে জুয়ের 1.128 আসছে, 5.64 10⁻⁻4 আসছে ঐশী, শ্রুতি, ইতির। ভেরি গুড, তাহলে পেয়ে গেলাম। এখানে সুন্দর মতো বসায় দাও রেজাল্ট দিয়ে আমাকে বলো হল ভোল্টেজ কত আসে। হ্যাঁ, টি এর মান 1.128 10⁻³ 128, তো আমরা 13 ধরে নিছি সহজ করার জন্য। তাহলে 1.13 10⁻³ ঠিক আছে। তাহলে এখন এটা বসাও, বি এর ভ্যালু হচ্ছে কত 0.1, তার সাথে গুণ করব আই, আই এর মান হচ্ছে 1.5 ডিভাইডেড বাই এন, এন এর মান হলো 5.85 10⁻28 ডিভাইড করব টি দিয়ে, টি এর মান হচ্ছে 1.13 10⁻³ ডিভাইড করব কিউ দিয়ে 1.6 10⁻19 কুলম্ব, 1/705 12000 আসে। সো এখান থেকে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 1.41 10⁻⁻1, হ্যাঁ 1.4181 আসে, সো 1.42 ধরা যায়। ইতি, ঐশী সবার হচ্ছে 1.42, মুনতাহার আবার 1.6 10⁻5 আসছে। এই আরেকবার করো তো, মেহেদির 1.42 10⁻8, ইয়েস এটা আসার কথা, 1.418 আর কি, 1.418 10⁻⁻4 এই 10⁻⁻8 আমার ক্যালকুলেশনে এরকম একটা ভোল্টেজ আসে, যেহেতু আমার হল ভোল্টেজ বের করতে বলছে, সো একক হবে হচ্ছে ভোল্টস, শেষ। এটা 1.42 ধরে নিতে পারো আর কি, ইয়েস 10⁻⁻8। তাহলে এটা ঠিক আছে সবার, ভেরি গুড। তাহলে আমরা নেক্সটে আরেকটা প্রমাণ পড়বো। প্রমাণে যাওয়ার আগে আমরা একটু ছোট্ট ব্রেক নেই। কয়টা বাজে, 10টা 3, 10টা 3, 10টা 3 থেকে আমরা হচ্ছে গিয়ে 10টা 6 এই পর্যন্ত একটা ছোট্ট ব্রেক নেই। ব্রেক নিয়ে তারপর হচ্ছে আবার আসতেছি, 3 মিনিটের ব্রেক, ঠিক আছে। 10টা 3 থেকে 10টা 6, ওকে।
আচ্ছা, হ্যালো এভরিওয়ান, 3 মিনিটের লম্বা একটা ব্রেকের পরে আমরা আবার হচ্ছে গিয়ে শুরু করতে চাচ্ছি। চৌম্বক ক্ষেত্রে উপস্থিত তড়িৎবাহী পরিবাহীর উপর সৃষ্ট বল, আমরা হচ্ছে গিয়ে একটু এই বল নিয়ে কথা বলবো। তাহলে এই যে তোমাদের কাছে একটু আগে বললাম যে একটা তার আছে, তার দিয়ে হচ্ছে গিয়ে তড়িৎটা প্রবাহিত হচ্ছে কই, বাম দিকে। আমরা এবার তড়িৎ প্রবাহকে কই ধরলাম, বামের ডিরেকশনে ধরলাম, যে তার দিয়ে একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে বামের ডিরেকশনে। তো বামে যদি তড়িৎ প্রবাহিত হয়, মাইনাস চার্জগুলো কোন দিকে প্রবাহিত হবে, ডান দিক বরাবর প্রবাহিত হবে। এবং আমরা এই চার্জের মধ্যে লম্বভাবে একটা কি রাখছি, চৌম্বক ক্ষেত্র রেখে দিছি। তো চার্জের বেগ এদিকে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এদিকে। তো এখন ভি ভেক্টর যদি আমার এই ডিরেকশনে থাকে আর বি ভেক্টর যদি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, বুঝতেই পারছো ভি ক্রস বি আমরা করব। ভি ক্রস বি করলে ভি থেকে বি এর দিকে হাত ঘোরালে বুড়ো আঙ্গুলের ডিরেকশন আসবে উপরের দিকে। তাহলে উপরের দিকে আমরা একটা চৌম্বক বল পাবো, এটা হচ্ছে আমার এফ এম ভেক্টরের ডিরেকশন, তাই না? উপরের দিকে তাহলে আমরা পাবো হচ্ছে কি একটা চৌম্বক বল এফ এম ভেক্টর। এই এফ এম ভেক্টরের ডিরেকশন আসবে উপরে, বা সোজাসুজি তুমি এটাকে এফ ভেক্টর ধরতে পারো। তো তোমার একটু আগে যে প্রশ্নটা ছিল যে ভাইয়া এফ ভেক্টর যে আমরা উপরের দিকে দিলাম, এই উপরের দিকের বলটাকে আমরা বের করব কিভাবে করে। তো এটা বের করার জন্য আমরা হচ্ছে কি এখানে দুই একটা জিনিস একটু ধরে নিই। ধরি আমাদের এই যে লম্বা তারটা আছে, এই লম্বা তারের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টোটাল যে দৈর্ঘ্যটুকু হচ্ছে স্মল এল, এবং আমাদের এই মাইনাস কিউ চার্জগুলা স্মল এল পরিমাণ দূরত্ব অতিক্রম করে এখানে আসতেছে। তাহলে এল হচ্ছে গিয়ে আমরা যতটুকু অংশ কনসিডার করতেছি সেটুকুর দূরত্ব, অথবা হচ্ছে গিয়ে আমাদের এখানে তার যে আছে তারের দৈর্ঘ্য ধরা যায়। দূরত্ব বললাম আমাদের এই নেগেটিভ মাইনাস চার্জগুলা এখান থেকে নিয়ে এই পর্যন্ত এল ভেক্টর পরিমাণ সরণের পরে এই এল পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। সো আমরা এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা যদি নেই তাহলে এল, আর যদি নেগেটিভ চার্জ এখান থেকে এই পর্যন্ত আসতেছে, এই যে ইলেকট্রনগুলা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আসে, তো যতটুকু সরণ হয় ওটাকে আমরা ধরলাম হচ্ছে এল ভেক্টর। সরণ ধরলে ভেক্টর, সরণ না ধরলে দূরত্ব আর কি, তখন ভেক্টর সাইন দিব না। তাহলে আমরা ধরলাম যে এই যে আমার চার্জগুলো এখান থেকে যে এই দিক বরাবর আসতেছে, চার্জগুলো এই দিক বরাবর, এখান থেকে এই দিক বরাবর আসতে এল ভেক্টর পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে ধরি আমাদের এখানে যতটুকু দৈর্ঘ্য আমরা তারের কনসিডার করেছি, তারের দৈর্ঘ্যটুকু হচ্ছে স্মল এল। আর এই যে তারের এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে আমরা ধরলাম হচ্ছে এ। তাহলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটাকে ধরলাম হচ্ছে ক্যাপিটাল এ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই তারের আয়তন কত বলতে পারি? তারের আয়তনকে আমরা প্রকাশ করি হচ্ছে ক্যাপিটাল ভি দিয়ে। ভি হচ্ছে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে গুণ করলে এখান থেকে আয়তন পাওয়া যায়। তাহলে আমরা এভাবে চিন্তা করি যে একটি আধানের উপরে, এখানে আমাদের তো অনেক আধান যাচ্ছে, একটি আধানের উপর চৌম্বক বল, একটা সিঙ্গেল আধানের উপরে বল আমরা হিসাব করতে চাই। তাহলে একটা আধানের উপরে চৌম্বক বল যদি আমরা এফ এম হিসাব করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আসবে হচ্ছে কিউভিবি সাইন থেটা। এবং এখানে দেখতেই পাচ্ছ সাইন থেটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, কারণ এই যে আমরা আগেই লিখছি এখানে ভি ভেক্টরটা কাজ করতেছে এক্স অ্যাক্সিসে, বি ভেক্টরটা কাজ করতেছে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। ভি আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? 90। থিটা অলরেডি 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের এফ এম, এই এফ এম এর ইকুয়েশন আসতেছে হচ্ছে কিউ ভি বি। এটা হচ্ছে একটা আধানের উপরে চৌম্বক বল। তো আমরা মনে করলাম এখান থেকে যতগুলো আধান গেছে, এই মোট আধানের সংখ্যা আমরা ধরে নিলাম যে এখানে যতগুলো আধান যাচ্ছে সেই মোট আধানের পরিমাণ হচ্ছে গিয়ে ক্যাপিটাল এন। তাহলে এইখান থেকে যদি আমাদের মোট আধান হয় ক্যাপিটাল এন, এন সংখ্যক আধানের উপর মোট বল, একটা আধানের উপর বল তো আমরা জানি, তাহলে এন সংখ্যক আধানের উপর মোট কতটুকু পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে বের করতে পারবা না? মোট বল এফ ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এন ইন্টু এফ এম। একটা আধানের উপরে যদি এফ এম আসে, তাহলে এন সংখ্যক আধানের উপরে এফ এম কে জাস্ট এন দিয়ে গুণ করে ফেললেই হবে। এখন ক্যাপিটাল এন মানে মোট এন সংখ্যক আধান, এটাকে আবার কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে একক আয়তনে আধান সংখ্যা ইন্টু মোট আয়তন। দেখো তো এটা বুঝো কিনা? একক আয়তনে আধান সংখ্যা, একক আয়তন মানে হচ্ছে গিয়ে আমাদের আধান সংখ্যা ডিভাইডেড বাই ভলিউম, স্মল এন যেটা,
স্মল এন হচ্ছে আধান সংখ্যা ডিভাইডেড বাই ভলিউম, এখানে একটা ভলিউম দিয়ে গুণ করলাম, তাহলে ভলিউম আর নিচের ভলিউম কাটা যাবে, এখানে হচ্ছে আমার মোট আধান সংখ্যা চলে আসবে। স্মল এন হচ্ছে একক আয়তনে কি পরিমাণ আধান আছে সেটার সাথে যদি মোট আয়তন গুণ দেই, তাহলে মোট তারের টোটাল আয়তনটার মধ্যে কতটুকু আধান আছে বের হয়ে আসবে, উইচ ইজ দ্য টোটাল নাম্বার অফ চার্জেস বা এন সংখ্যক আধানের পরিমাণ। তাহলে এখান থেকে স্মল এন থাকলো, ভলিউম ক্যাপিটাল ভি, ওইটাকে আবার ভেঙে লেখা যায় হচ্ছে এ ইন্টু এল, তার সাথে এফ এম, এফ এম এর ইকুয়েশনে মানটা বসায় দিই কিউ ভি বি। তাহলে এখান থেকে আমার ওভারঅল আসতেছে কি এন এ কিউ ভি এল বি, একটু সাজাই লিখলাম, এন এ কিউ ভি কে সামনে আনলাম, এল বি লিখলাম। আবার দেখো এন এ কিউ ভি যেটা, এটা কিন্তু আমরা একটু আগে বলছিলাম, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে কি আমাদের তারণ বেগ, এই যে এই কি বলে তড়িৎ প্রবাহ আই, তারণ বেগের ভি দিয়ে যে ইকুয়েশনটা আসে আই সমান সমান এন এ কিউ ভি। তাহলে এই যে আমাদের এখানে যতটুক লিখলাম এটাকে তাহলে আমরা বলতে পারি আই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে টোটাল ফোর্সটা আসতেছে মোট বল, সেই এফ এর ইকুয়েশনটা আসতেছে হচ্ছে আই এল বি। বাস, এখান থেকে সুন্দর মতো মোট বল বের করার একটা ফর্মুলা পাওয়া গেল। তাহলে এটা দিয়ে আমরা কি বের করতে পারবো, এটা দিয়ে আমরা বলের মান বের করতে পারবো, এটা দিয়ে আমরা বলের মানটা বের করতে পারবো। যদি আমাদের বলের দিক চায়, যদি আমাদের বলের দিক চায় তাহলে আমাদের এই ফর্মুলায় যেতে হবে, আই তো স্কেলার, ওকে রেখে দিব, এল তখন দূরত্ব নেওয়া যাবে না, এল কে সরণ ভেক্টর বানাইতে হবে, আর বি তো নিজেই একটা ভেক্টর চৌম্বক ক্ষেত্র, তো দুইটা ভেক্টরকে তখন ক্রস প্রোডাক্ট করে দিব, তাহলে আসবে হচ্ছে আই ইন্টু এল ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা দিয়ে তখন আবার আমরা কি বের করতে পারবো, বলের দিকটা বের করে নিতে পারবো। যদি তার এখান থেকে আরো এন গুণ হয় তখন হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে সামনে একটা গুণ করে দিলেই হবে। তো এই ফর্মুলাটা একটু মাথায় রাখবো, যদি এন থাকে তো এন দিয়ে গুণ করে দিলাম, আর এফ ইকুয়ালস টু আইএলবি, এটা হচ্ছে গিয়ে মাথায় রাখবো, কারণ অঙ্ক করার সময় সাধারণত বলের মান চায়, দিক চায় না। দিক বের করতে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আবার লেফট হ্যান্ড রুল ইউজ করতে পারি, সেটা হচ্ছে এখানে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম আকারে দেখানো আছে। আমাদের কাছে তিনটা আঙ্গুল, তিনটা আঙ্গুলকে আমরা পারফেক্টলি তিনটা অ্যাক্সিস ধরতে পারি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা থাকে 90 ডিগ্রিতে ওয়াই অ্যাক্সিস, আর এই বুড়ো আঙ্গুলটা থাকে জেড অ্যাক্সিসে, এক্স ওয়াই জেড। তো যদি আমরা কখনো, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে তর্জনী, এটা হচ্ছে গিয়ে আমাদের সরি এটা হচ্ছে গিয়ে বৃদ্ধাঙ্গুলি, এটা তর্জনী, এটা হচ্ছে গিয়ে মধ্যাঙ্গুলি, এটা হচ্ছে গিয়ে অনামিকা বা এটাকে বলা হয় হচ্ছে রিং ফিঙ্গার, এটা হচ্ছে কনিষ্ঠা। তাহলে পাঁচটা আঙ্গুল, যদি আমরা বুড়ো আঙ্গুল, তর্জনী আর হচ্ছে মধ্যাঙ্গুলি, তিনটাকে যদি এরকম তিনটা অক্ষ বরাবর বসাই, তাহলে এই বিদ্যুৎ প্রবাহের দিকটাকে আমরা মধ্যাঙ্গুলি বরাবর ধরবো, চৌম্বক ক্ষেত্রের দিকটাকে আমরা তর্জনী বরাবর ধরবো, তাহলে বুড়ো আঙ্গুলের দিকটা তারের গতির দিক বা তারের যে চার্জ আছে চার্জের বেগের গতির দিক অথবা বলের দিক দেখাবে। ঠিক আছে, এদিক বরাবর যদি আমরা ধরি হচ্ছে গিয়ে আই, এদিক বরাবর যদি আমরা ধরি হচ্ছে গিয়ে আই, এদিক বরাবর যদি আমরা ধরি হচ্ছে বি, তাহলে বুড়ো আঙ্গুলের ডিরেকশনটা আমাদের এফ বা বলের ডিরেকশন দেখাবে। এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। এটা একটু ইভেন্চুয়ালি মাথায় রাখবো। তাহসিনও বলছো ভাই প্রুফের পর আর কিছু আছে? না, নাই, এই প্রুফ থেকে তুমি খালি এই বক্সটা মনে রাখবা, এফ সমান ইলব আইএলবি, এভাবে করে মনে রাখবো, শেষ। আই ইন্টু এল ক্রস বি, এটা দিয়ে মান বের করবো আর কি। বক্সের ফর্মুলা মনে রাখলে হবে? হবে হবে হবে, অঙ্ক করতে তো এটাই দরকার, এগুলো তো হচ্ছে তোমার জানার জ্ঞানের সমুদ্র বাড়ানোর জন্য আর কি। ঠিক আছে, তুমি জাস্ট খালি বাক্স মনে রাখবা, অঙ্ক আসবে বাক্স ফেলে দিবা, ডেটা দেখবা কোনটা কোনটা মান দেওয়া আছে, ঠাস করে বাক্সটা ফেলে দিবা। তাহলে আসো দেখি বাক্স কিভাবে ফেলা যায়, দু একটা অঙ্ক টঙ্ক করি। বলছে হল বিভব দ্বারা কি কি নির্ণয় করা যায়, চৌম্বক ক্ষেত্রে মান বের করা যায়, এন বের করা যায়, চার্জের প্রকৃতি তো বের করে তোমাদেরকে দেখাইছি। তাহলে এখান থেকে কারেক্ট অ্যান্সার সব। এরপরে নিচের উদ্দীপক পড়ো, 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্র, সো বি দেওয়া আছে, একটা ইলেকট্রন এত বেগে যাচ্ছে, সো ভি দেওয়া আছে, সমকোণে গতিশীল, তাহলে এখানে থিটার মান 90 ডিগ্রি বলে দেওয়া আছে। ইলেকট্রনটি কত চৌম্বক বলের ক্রিয়া অনুভব করবে? বি আছে, ভি আছে, আর ইলেকট্রনের কথা বলা, ইলেকট্রন বলে আমরা কিউ এর মানটা মডুলাস নিয়ে নিব 1.6 × 10⁻⁹, চার্জের মানটা মডুলাস নিয়ে নিব আর কি। তাহলে এখন বুঝতেই পারছো এখান থেকে চৌম্বক বলের ক্রিয়া অনুভব করবে, সো এফ বের করতে বলছে, কিউ ভি বি সাইন থেটা, থেটার মান 90, তাহলে সাইন 90 ডিগ্রি বসবে, বাকি কিউ ভি বি গুণ করলে যা আসে, কত আসে? জয়রা বলেছো ডি। আচ্ছা দেখি, কিউ এর মান হচ্ছে ইলেকট্রনের চার্জ মডুলাস 1.6 × 10⁻⁹, ভেলোসিটি হচ্ছে 5 × 10⁻⁷, বি এর মান হচ্ছে 0.5, আর সাইন 90 ডিগ্রি তো সাইন 90 ডিগ্রি, 4 × 10⁻12 আসে। আমার কাছে অপশনে আসে হচ্ছে এটা
4 ইন্টু 10⁻⁻12 নিউটন। দেখো তো বাকিদের সবারটা ঠিক আছে কিনা। ইয়েস, ও আচ্ছা আগেরটা বলছিল, আচ্ছা আচ্ছা সরি সরি। তানভীর বলছো এ, ইতি, সানজিদা, তানিশা সবারই এ আসছে, নাইস। নেক্সটে যাই। 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্র, অঙ্ক সেম। বলছে ইলেকট্রনটি যে বৃত্তাকার পথে ঘুরবে তার ব্যাসার্ধ কত। বুঝি তো, ব্যাসার্ধ বের করতে হলে আর সমান সমান এম ভি ডিভাইডেড বাই কিউ বি, বাস মান বসায় দাও। ইলেকট্রনের জন্য ম্যাস, যেহেতু ইলেকট্রনের কথা বলা, ইলেকট্রনের ম্যাস হচ্ছে 9.1 10⁻⁻31 কেজি, আর ইলেকট্রনের চার্জ তো জানোই। তো মান বসায় দিয়ে রেজাল্টটা বলো কত আসে। এটার অ্যান্সার আসে হচ্ছে গিয়ে সি। আচ্ছা সি 0.57 মিলিমিটার আসে সবার। সানজিদা, সালমান, ঐশী সবার সি আসছে। আচ্ছা 9.1 10⁻⁻31 মাল্টিপ্লাইড বাই 5 10⁻7 ডিভাইডেড বাই 1.6 10⁻⁻19 গুণ হচ্ছে 0.5। ইয়েস 5.6875 10⁻⁻4 মানে 0.57, 5.6875 ইন্টু 10⁻⁻4 মিটার আসে। সো মিলিমিটারে কনভার্ট করব, এটাকে মাল্টিপ্লাই করব 1000 দিয়ে, তাহলে 10⁻⁻4 প্লাস 3 -1 আসবে, 10 দিয়ে ভাগ করব 0.568 বা 0.57। ওকে ভেরি গুড। 2 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে, তাহলে বি দেওয়া আছে 30 ডিগ্রি কোণে মানে থিটা বলে দেওয়া আছে, একটা আলফা কণার কথা বলছে 10⁻4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। আলফা কণা কি মনে আছে? আলফা কণা হচ্ছে গিয়ে 4 টু হিলিয়াম। আলফা কণা হচ্ছে গিয়ে 4 টু হিলিয়াম। 4 টু হিলিয়াম হলে এটার মধ্যে প্রোটন কয়টা? এটার মধ্যে প্রোটন হচ্ছে 2টা। নিউট্রন কয়টা? নিউট্রন 2টা। আর ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে গিয়ে 2টা। তাহলে আলফা পার্টিকেলের ম্যাস কিভাবে বের করব? এখানে কি এটা লাগবে? চলতে থাকলে ক্রিয়াশীল বল কত? বল বের করতে বলেছে। তাহলে F সমান সমান F ইকুয়ালস টু কিউ ভি বি আর হচ্ছে গিয়ে সাইন থিটা, এটা লাগবে। সো আলফার চার্জ, চার্জ কত? আলফা পার্টিকেল হচ্ছে গিয়ে হিলিয়াম পজিটিভ, তাহলে এটার জন্য কিউ এর মান আসবে হচ্ছে, যেহেতু 2টা প্রোটন, সো 2টা প্রোটনের ম্যাস 2 ইন্টু 1.6 10⁻⁻19 অথবা 16 দুগুণে 32, সো 3.2 10⁻⁻19 কুলম্ব। কুলম্ব এটা হচ্ছে গিয়ে আমাদের এটার চার্জ। তাহলে তো মানগুলা বসায় দাও, থিটা টিটা সব দেওয়া আছে, সুন্দর মতো এটা চলে আসবে। এটাও সি আসে, হাই হাই এটাও সি। আচ্ছা কিউ এর মান হচ্ছে কত? 3.2 10⁻⁻19 ইন্টু ভেলোসিটি হচ্ছে 10⁻4, বি হচ্ছে 2 টেসলা সাইন 30 ডিগ্রি। 3.2 10⁻⁻15, ভেরি গুড। তাহলে আসে হচ্ছে সি। নাইস। 2 ইন্টু 10⁻⁻17 কুলম্ব চার্জ, একটা কণা এত ওয়েবার পার মিটার স্কয়ার, মানে সোজা কথায় বি চৌম্বক ক্ষেত্রে স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থাকলে ভেলোসিটি কি হয়? 0। তাহলে কত নিউটন বল অনুভব করবে? F ইকুয়ালস টু কিউ ভি বি, যেহেতু ভি এর মান 0, সো বলের মান 0। ঠিক আছে, এটার জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে ডি। ভেরি গুড। এরপরে বলেছে কোন কণার উপর তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের প্রভাব নাই? যার চার্জ নাই। চার্জ ছাড়া কে ভদ্রলোক? নিউট্রন। ইলেকট্রন নেগেটিভ, প্রোটন হচ্ছে গিয়ে পজিটিভ চার্জের। নিউট্রন যেহেতু চার্জ নাই, কোনো প্রভাব নাই। কিউ পরিমাণ আধান চৌম্বক ক্ষেত্র বি ভেক্টরের সাথে সমান্তরালে ভি ভেক্টর বেগে গতিশীল। উক্ত স্থানে তড়িৎ ক্ষেত্র ই থাকলে আধানের উপর ক্রিয়াশীল বল কত? চৌম্বক ক্ষেত্রও আছে, তড়িৎ ক্ষেত্রও আছে, তাহলে লরেন্জ ফোর্সের যে ফর্মুলাটা সেটা আসবে। লরেন্জ ফোর্সের মধ্যে আমাদের ইলেকট্রিক ফিল্ডও থাকে, ম্যাগনেটিক ফিল্ডও থাকে, দুইটার জন্যই চৌম্বক ক্ষেত্র কাজ করে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা লিখতে পারি হচ্ছে কিউ ই ভেক্টর, আর চৌম্বক ক্ষেত্রের জন্য আমরা লিখতে পারি হচ্ছে কি কিউ ভি বি সাইন 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? কারণ সমান্তরালের কথা বলা, সো 0 ডিগ্রি চলে আসবে। তাহলে আমাদের লরেন্জ ফোর্সের মান কিউ ই ভেক্টরটা চলে আসে। তাহলে কিউই ভেক্টর কোথায় আছে? সি নাম্বার অপশন। এই তো ছোটখাটো এই ম্যাথগুলো একটু দেখে রাখবা, ছোট্ট একটু বাড়ি কাজ, এই বাড়ি কাজটা থাকলো। আশা করছি যে দুইটা প্রমাণ পড়াইছি, দুইটা প্রমাণ থেকে 4টা বক্স আসছে, 4টা বাক্স খুব ভালো মতো একটু মাথায় রাখার চেষ্টা করবা, মোটামুটি ওগুলো দিয়ে আমরা ম্যাথ করতে পারবো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ইনান বলছো পাকিস্তান 133 রানে 8 উইকেট, সাবাস সাবাস, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ ইনান, পড়ালেখা বাদ দিয়ে খেলা দেখতেছো। আচ্ছা বাকিটা তাহলে একটু দেখে নিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।